আজকে আমরা একটি যে ক্লাসটি করব সেটা হচ্ছে মূলত হচ্ছে এক ধরনের ওয়েব টু। তো প্রশ্ন হচ্ছে ওয়েব টু কী জিনিস? ওয়েব টু হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে ফ্রি প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি চাইলে আপনি ফ্রিতে সাইট তৈরি করতে পারবেন সেখান থেকে। তো এর মধ্যে সবচেয়ে অনেক ধরনের ওয়েব টু সাইট রয়েছে। তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যেটা সেটা হচ্ছে ব্লগস্পট বা blogger.com, যেটা হচ্ছে গুগলের নিজস্ব একটি প্রপার্টি। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ওয়েব টু সাইটগুলো দিয়ে আপনার কী কাজ? এই ওয়েব টু সাইটগুলো যেহেতু ফ্রি সাইট, এখানে টোটালি ফ্রি। এবার আপনার ওয়েবসাইটের ডোমেইন, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটের নাম, সেটার জন্য কোনো ধরনের পেমেন্ট দিতে হবে না। ওয়েবসাইটের জন্য যে স্পেস হোস্টিং, সেটার জন্য কোনো পেমেন্ট দিতে হবে না। অর্থাৎ টোটালি যেহেতু এটা ফ্রি, দ্যাটস ওয়াই অর্থাৎ এটা একটা সাব ডোমেইনের মধ্যে থাকে এইগুলো, ঠিক আছে? সাব ডোমেইন মানে একটা মূল ডোমেইনের আন্ডারে আপনি যত খুশি তত সাইট ক্রিয়েট করতে পারবেন, তো সাব ডোমেইন। তো সাধারণত এগুলো এসইওতে খুব বেশি পাওয়ারফুল হয় না, তবে এই ধরনের সাইটগুলো আপনার যে মানি সাইট বা মেইন যে সাইটটা থাকবে র্যাঙ্কিংয়ের, সেটাকে সে কী করবে, হেল্প করবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, সে সাপোর্ট দিবে সাইটে থেকে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমার মানি সাইটের সাপোর্টিংয়ের জন্য এরকম ফ্রি ওয়েব টু সাইটগুলো আমার থাকার প্রয়োজন। তো তন্মধ্যে সবচেয়ে যেহেতু গুগলের প্রপার্টি যেহেতু blogger.com, সো আমরা এটাকে অপটিমাইজ করার চেষ্টা করব। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই অ্যাড্রেসে আসতে হবে, অর্থাৎ blogger.com-এ জিমেইলে লগ ইন অবস্থায় থেকে। তো আসার পর যেটা হবে, আমরা যদি এখন যাই, এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এরকম আসবে। এবং আপনাদের যেহেতু নতুন সাইট যেহেতু থাকবে, নতুন ভাবে যেহেতু ব্লগার ইউজ করবেন, হয়তো আপনাকে ওয়েলকাম জানাবে বা বলবে যে ক্রিয়েট এ নিউ ব্লগ, এরকম কিছু লেখা থাকবে। তো এখন আমরা সেখানে কি করব, আমরা ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করব। তো আমরা এখন নিউ ব্লগে ক্লিক করছি। নিউ ব্লগে ক্লিক করে সর্বপ্রথম যেটা করব, আমরা আমাদের যে সাইটের নামটা হবে, সেই নামটা ইউনিক একটা নাম দিতে হবে। তো আমরা কিছু একটা নাম দিই, ধরেন আমরা নাম দিলাম হচ্ছে এসইও, খুব ছোট্ট একটা নাম দিব। হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেসই তো, আমি ওয়েবসাইটের নাম বা অ্যাড্রেসটাই দিব আমি। তো ধরেন SCIP SEO দিয়ে দিই নাকি, ছোট হাতে দিয়ে লিখি সব, SCIP SEO লিখে দেখি অ্যাভেলেবেল কিনা। হ্যাঁ, অ্যাভেলেবেল, অর্থাৎ টিক মার্ক চিহ্ন দিয়েছে, দ্যাটস মিন এটা অ্যাভেলেবেল। আর যদি অ্যাভেলেবেল না হয় তাহলে ইয়েলো কালার আসবে, তো সরি জানাবে সেই ক্ষেত্রে। সো এটা অ্যাভেলেবেল। তো আমাদের সাইটটার নাম হবে scipseo.blogspot.com। যেহেতু এটা ফ্রি সাইট, এই জন্য সাবডোমেনের কারণে দেখেন এখানে ব্লগস্পট কথাটা আছে। যদি আপনি ডোমেন কিনে নিতেন তাহলে ব্লগস্পট থাকতো না, লেখা আপনি কিনতে পারতেন scipseo.com। আচ্ছা, এখন আমার সাইটের কি একটা টাইটেল দিতে হবে। সো আমরা আমাদের ধরেন কিওয়ার্ডটা হচ্ছে যে বেস্ট অন পেজ চেকলিস্ট, ইন 2016, ঠিক আছে? এরকম দিয়ে দিলাম। এবং এখানে একটা থিম চুজ করব, যে কোনো একটা থিম নিয়ে নিই। আমি আপাতত এটা সিলেক্ট করলাম। এবার ক্রিয়েট এ ব্লগ দিব, আমাদের ব্লগটা কি ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের ব্লগটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা যেটা করব, আমরা আমাদের ব্লগটা এখন দেখব। তো ব্লগটা এই অবস্থায় দেখতে গেলে সেটা মোটেও ভালো দেখা যাবে না। তারপরে আমরা দেখি ভিউ ব্লগে ক্লিক করে, তো সাইটটা এই যে এই অবস্থায় আছে। এখন এটাকে আমরা একটা সুন্দর একটা স্ট্রাকচারে নিয়ে যাব। তো দেখেন এখানে একটা উপরে অপশন আছে, এটাকে বলে ন্যাভ বার। এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। কেন রিমুভ করে দিব, তার পিছনে কারণ হচ্ছে যে আমরা এখানে দেখেন যদি মোরে ক্লিক করি তাহলে আরও কিছু লেখা আছে, রিপোর্ট অ্যাপ ইউজ আছে, এরকম আছে, বা নেক্সট ব্লগ অন্যান্য ব্লগের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। সো এই জন্য আমরা এটাকে অফ করে দিব পরবর্তীতে, বা আপনি যদি থিম চেঞ্জ করেন তাহলে এটা অটোমেটিক্যালি চলে যাবে। এখন তার আগে আসুন আমরা যে সাইটটা খুললাম, এখানে আমার যে এই অপশনগুলো আছে, অপশনগুলোর সাথে আমার পরিচয়
প্রয়োজন আছে। তো এখানে তো আমরা আছি ওভারভিউ, মানে আই মিন এই জায়গাটাতে। তো আমরা পোস্টে যাচ্ছি, পোস্ট যেখানে আমরা কি করতে পারবো, আর্টিকেল পাবলিশ করতে পারবো। আমাদের যে ক্রিয়েট এ নিউ পোস্টে ক্লিক করলে আমরা কি করতে পারবো, আর্টিকেল পাবলিশ করতে পারবো। সো আর্টিকেলে আমি পরে আসছি, আমি তার আগে সবগুলোর সাথে পরিচিত হই। তারপর আছে পেজেস। পেজেস যদি কোনো পেজ ক্রিয়েট করতে চাই, যেমন ধরেন আমি একটা পেজ ক্রিয়েট করি, যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এরকম বিভিন্ন পেজ থাকে একটা ওয়েবসাইটে। তো আমরা সেরকম আমরা ধরেন আমরা লিখলাম অ্যাবাউট আস, একটা পেজ। তো উই আর এরকম আমরা একটা ইনফরমেশন দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে পাবলিশ করে দিব। তাহলে এটা আমার একটা কি হবে, পেজ ক্রিয়েট হয়ে যাবে অ্যাবাউট আস। ঠিক আছে, আচ্ছা হলো। এরপর আমরা যেটা করব, এখানে নিচে দেখেন কমেন্ট সেকশন আছে। এই কমেন্ট সেকশনে এসে দেখতে পারবেন কারা কারা কমেন্ট করলো আপনার ওয়েবসাইটে, বা কোন কমেন্টগুলো স্প্যাম হিসেবে ধরলো, সেই বিষয়গুলো। এরপর গুগল প্লাস, এখানে যেটা করতে করা যাবে যে আপনি যদি আপনার গুগলের প্রোফাইলটাকে যদি আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এখানে গেট স্টার্টেড ক্লিক করে সেটাকে ব্যবহার করা যাবে। স্ট্যাটসে দেখতে পারবেন যে ভিজিটর কোথা থেকে আসলো, কি হলো, এই ব্যাপারগুলো দেখা যাবে। তারপর কোন পোস্টের মাধ্যমে আসলো ভিজিটর, ট্রাফিক সোর্স, তারা কোথা থেকে এসেছে, কোন ইউআরএল এর মাধ্যমে এসেছে, কি কিওয়ার্ড লিখে সার্চ করে এসেছে, এটা দেখা যাবে। আর অডিয়েন্সে দেখা যাবে এখানে যে কোথা থেকে ভিজিটর এসেছে। এখানে ইউনাইটেড স্টেটস 1 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোবট, একটা রোবট এসেছে, দ্যাটস ওয়াই এখানে ইউনাইটেড স্টেটস থেকে 1 দেখাচ্ছে। আর বাংলাদেশ থেকে তো আমি মাত্র একটা কি করলাম, ব্রাউজই করলাম, সো দ্যাটস ওয়াই বাংলাদেশ থেকে একজন দেখাচ্ছে। এই আচ্ছা, সো গেল আমাদের স্ট্যাটসের অপশনটা। তো এরপর হচ্ছে যে আর্নিংস যেটা করা যাবে সেটা হচ্ছে যে আপনি আপনার সাইটটা যদি মোটামুটি রেডি থাকে, তাহলে আপনি যেটা করতে পারবেন, এখানে আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ মানিটাইজ করতে পারবেন, ওয়েবসাইটটার থেকে আর্নিং করতে পারবেন, সেই বিষয়টা। তো আমরা এখন এই মুহূর্তে যেহেতু আমার সাইটটা একেবারেই নতুন, এখন এই অপশনে আমরা যাব না। তারপর হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে আপনি যদি টাকা দিয়ে যদি ভিজিটরের কাছে মার্কেটিং করতে চান, ক্যাম্পেইন চালাতে চান, তাহলে এটা লাগবে, এটাও আমাদের প্রয়োজন নাই। লেআউট, এটা আমাদের প্রয়োজন আছে। লেআউট হচ্ছে যে আপনার বর্তমান যে থিমটা আছে, সেই থিমের লেআউটটা কোথায় কিভাবে কি আছে, সেই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। এই যে ন্যাপবার, তারপরে হেডার, অনেক কিছু আছে এখানে। এই যে আমরা বলেছিলাম যে এই ন্যাপবারটা অফ করে দেবো। কিভাবে অফ করে দেবো, এটা অফ করে দেবো। এই যে ন্যাপবার লেখা আছে, এডিট থেকে এই যে দেখেন এখানে যদি আমি অফ চাপ দেই এবং সেভ করে সেভ অ্যারেঞ্জমেন্ট, এবার যদি আমি রিলোড দিই, আশা করা যায় এটা থাকবে না, এবার এটা নাই। এরপর এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে থিমটা ব্যবহার করবেন, এক এক থিমে এক এক রকম এরকম আপনার লেআউট দেখতে পাবেন। ঠিক আছে, কোথাও ডানে, কোথাও বায়ে, উপরে নিচে, বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, এক এক জায়গায় এক এক রকম হবে। এরপর হচ্ছে টেমপ্লেট হচ্ছে এই টেমপ্লেটে এসে আপনি যেটা করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আমি কাস্টমাইজে ক্লিক করি। কাস্টমাইজে ক্লিক করার পরে আপনার যে থিমটা আছে, এই থিমটার কিছু কাস্টমাইজেশন আপনি করতে পারেন। সব থিমে আপনি করতে পারবেন না, ঠিক আছে, সব থিমে করা যাবে না। যেমন এখানে যে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ দিতে চান, ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো একটা ইমেজ দিয়ে দিই, দেখেছেন সাইটটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ চলে এসেছে। আমি যদি দেই কিছু একটা, ব্যাকগ্রাউন্ডে ইমেজ চলে আসবে। অ্যাডজাস্ট উইজেটস, এই যে দেখেন হোয়াইট, এটা বাড়ানো যাবে, এই দেখেন বাড়তেছে, কমতেছে, হ্যাঁ, সাইজ চেঞ্জ করা যাচ্ছে, ইত্যাদি করা যাবে। লেআউট, কোন লেআউট নিব, এই লেআউট নিব যে ডান দিকে শুধু আমার অ্যাডগুলো থাকবে নাকি এইভাবে থাকবে, না কোনভাবে থাকবে, ফরম্যাটটা আমরা চুজ করতে পারবো। আর অ্যাডভান্সড থেকে এসে আমরা যেটা করতে পারবো, বিভিন্ন ফন্ট কালার চেঞ্জ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, আমরা যা ইচ্ছা তা করতে পারবো। পুরো পেজ সিলেক্ট করা, পেজের কালার চেঞ্জ করে ফেলেছি। ওকে, তারপর আমি যদি চাই যে আমি ব্লগের টাইটেলটা চেঞ্জ করব বা কালার চেঞ্জ করব, আমি নিমিশেই সেই কাজটা করতেছি, কোনো কোডিং নলেজ আমার লাগছে না। ঠিক আছে, এরকম করতে পারবো। তারপর ফন্ট চেঞ্জ করতে, অনেক কিছু করতে পারবো। আচ্ছা গেল, এবং এটা করার পর আপনাকে যেটা করতে অ্যাপ্লাই টু ব্লগ দিতে হবে, তাহলেই পরে এটা চেঞ্জ হবে, নাহলে চেঞ্জ ফাইনালি হবে না। তো আমরা রিলোড যদি দেই,
হ্যাঁ কিছুটা চেঞ্জ হয়েছে। তো ব্যাক টু ব্লগার। তো এভাবে আমরা আমাদের যে টেমপ্লেট আছে টেমপ্লেটের কাস্টমাইজে এসে এভাবে কাস্টমাইজ করতে পারবো। বলে রাখা ভালো যে সব থিমের ক্ষেত্রে এই কাস্টমাইজের অপশনে অ্যাভেলেবেল হবে না আপনার জন্য, যে অর্থাৎ আপনি সব জায়গায় যে কোনো থিমের ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড এসে কালার চেঞ্জ করা, হোয়াইট চেঞ্জ করা, লেআউট চেঞ্জ করে দেওয়া, এগুলি সব থিমে আপনি করতে পারবেন না। এটা এক এক থিমে এক এক রকম ফিচার্স। এখন আপনাকে যেটা করতে হবে এই থিম গুলো ইনস্টল করে করে দেখতে হবে কোনটা আপনার জন্য পারফেক্ট। সেই জায়গাটা আমি একটু পরে আসবো, সেটা কিভাবে কি করা যায়। তো তার আগে আমরা যেটা করবো ব্যাক টু ব্লগার। এরপর হচ্ছে এডিট HTML এর যে বিষয়টা, এই এডিট HTML এ হচ্ছে আপনার যে পুরো কোডিংটা এখানে থাকবে, আপনার যে থিমটা, এই থিমের টোটাল কোডিংটা দেখেন এইখানে। তো আমাদের কাজটা হচ্ছে মূলত এই জায়গাটাতে, বেশিরভাগ কাজই এই জায়গাটাতে, এই HTML CSS এর কোডিংয়ে। ওকে, তো আমরা এই জায়গাটা একটু পরে আসবো, আমরা আগে আমাদের প্যানেলগুলো চিনে নেই। তারপর হচ্ছে সেটিংসে এসে আমরা যেটা করব, আমরা সেটিংসে দেখেন এখানে হচ্ছে টাইটেল, সাইটের টাইটেল। আমরা সাইটের টাইটেল শুরুতেই লিখে দিয়েছিলাম সাইটটা রান করার সময়ই, সো এটা নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আমার কি করতে হবে, একটা ট্যাগলাইন ইউজ করতে হবে, অর্থাৎ এটা নিচে একটা ট্যাগলাইন আসবে। সো একটা ট্যাগলাইন দিয়ে দিচ্ছি আমি এখানে। সো লার্ন, আর ধরেন আমার মানে কিওয়ার্ড হচ্ছে, আমার ওয়েবসাইটের কিওয়ার্ড হচ্ছে এইটা, হ্যাঁ, যে বেস্ট অন পেজ চেকলিস্ট। লার্ন বেস্ট, আচ্ছা চেকলিস্ট না, চেকলিস্টস করতে হবে, চেকলিস্ট দিয়ে দিচ্ছি। লার্ন বেস্ট অন পেজ চেকলিস্ট ফ্রম এক্সপার্টস। সেভ, এটাও আমি চেকলিস্টস দিয়ে দিই, আমার কিওয়ার্ডটা হচ্ছে চেকলিস্টস। সেভ দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে প্রাইভেসিটা এখন আপাতত যেহেতু আমার সাইটটা একেবারেই মানে ফাঁকা, কিছুই নাই, সো আমরা এই অবস্থায় আমরা এটা কি করবো, প্রাইভেসিটা নো করে দিব। ঠিক আছে, দুইটাই নো করে দিব। কেন, যেন আমার সার্চ ইঞ্জিনটা এই অবস্থায়, এই পরিস্থিতিতে আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স না করে। তো ইন্ডেক্স করলে যেটা হবে, সে এসে দেখবে যে এই সাইটটা তো কিছুই নাই, ফাঁকা একটা সাইট। তখন সার্চ ইঞ্জিন প্রথমবার যখন এসে দেখবে, তখন তার কাছে মনে হবে যে এই সাইটটা পুর, তখন আপনার র্যাঙ্কে যাওয়াটা কিছু টাফ হয়ে যেতে পারে। এই জন্য সাইটটা যখন টোটালি অপটিমাইজ হবে, টোটালি কন্টেন্ট দিয়ে ফিল আপ হবে, দেন আপনি কি করবেন, এটাকে তখন এই প্রাইভেসিটা ইয়েস দিয়ে দিবেন, দুইটা ইন্ডেক্সের জন্য। ক্লিয়ার? এখন আপাতত কি থাকবে, এটা নো থাকবে, কিন্তু আমি ইয়েস দিয়ে দিচ্ছি কারণ আমার তো কিছুক্ষণ পর আমি এটাকে মানে ক্লাসের খাতিরে আমি এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এরপর হচ্ছে আপনারা চাইলে যেটা করতে পারবেন, যে আপনারা জানেন যে ডোমেইন সাধারণত $10-12 ডোমেইন কেনা যায়, যেটা কাস্টম ডোমেইন বলি। আপনি যদি আপনার এমন করেন যে ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হচ্ছে স্পেস, ডিস্ক স্পেস সার্ভারে, ফাইলগুলো যে কোথায় রাখবেন, আপনার ওয়েবসাইটের ফাইলগুলো একটা সার্ভারে থাকবে। তো যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, সো এখানে যে ডিস্ক স্পেস ফাইল রাখার যে জায়গা, সার্ভারটা, এটা গুগলের নিজস্ব। তো আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যে একটা কাস্টম ডোমেইন কিনতে পারেন $10-12 মধ্যে। তারপর ধরেন সেটার নাম হবে SEIPSEO.com। ওকে, সেটা ডোমেইনটা কিনলেন, কেনার পর আপনি কি করতে পারেন, এই ব্লগারের হোস্টিংয়ে হোস্ট করতে পারেন। তখন কি ওই blogger.com থাকবে না? না, তখন আর ওই blogspot.com কথাটা থাকবে না, থাকবে SEIPSEO.com। ওকে, জাস্ট কিনলেন আপনি, হোস্টিং কিনলেন না, শুধু একটা ডোমেইন কিনলেন $10 বা $12 কিনে কি করলেন, হোস্ট করলেন গুগলের, মানে গুগলের ল্যান্ডিং করাইলেন। বুঝতে পারছেন? এটা করা যেতে পারে। তো এটা কিভাবে করা যেতে পারে, এটা করা যেতে পারে হচ্ছে যে আমরা আপনি যখন ডোমেইন কিনবেন, ডোমেইন প্যানেলটা যখন আপনি পাবেন, তখন আপনি যেটা করতে হবে, দেখেন আমি একটা ছবি দিয়ে দেখাই, যেহেতু আমাদের এই মুহূর্তে ডোমেইন নাই হাতের কাছে। সো আমরা এখন কিন্তু এই জায়গাটাতে আছি, তাই না, এই অপশনটাতে আছে এখন, এই যে এরকম আছি। তো আমার কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে ব্লগস অ্যাড্রেসে আমাকে অ্যাড্রেসটা দিতে হবে। আমাদেরকে অ্যাড্রেসটা যখন দিবেন, যেমন mynewdomain.com বা abc.com এভাবে দিলেন, যে ডোমেইনটা আপনি কিনলেন। তো কেনার পরে যেটা হচ্ছে, সেভ দিতে হবে, আপনাকে সেভ করতে হবে। তো আমি যদি সেভ করি, সেভ করার পরে সেটা কি করে, একটা ইরর দেখাবে, এরকম একটা ইরর দেখাবে, ঠিক আছে, ইরর দেখাবে এবং আপনাকে এরকম কিছু বিষয় দেখাবে। তো এরপরে যেটা হবে, এই অপশনটা কিন্তু আপনাদের প্রয়োজন নাই,
কেন প্রয়োজন? কারণ আপনি তো আর এখন ডোমেইন কিনে এখানে হোস্ট করছেন না, আপনি ফ্রি ডোমেইনটা দিয়েই ওয়েবসাইটটা চালু করে নিচ্ছেন। হ্যাঁ, জেনে রাখার জন্য আমি শেখাচ্ছি এই বিষয়গুলো। সো এখন যেটা বলছি এটা জরুরি না, জেনে রাখা ভালো এই জন্য। তো এরপরে যেটা হবে, এরকম 1 2 3 4টা অপশন আছে। এই 4টা অপশন কি করতে হবে আপনাকে? আপনার যে ডোমেইনের যে কন্ট্রোল প্যানেল থাকবে, অর্থাৎ ডোমেইন কেনার সময় যে আইডি পাসওয়ার্ডটা আপনাকে দিবে সেখানে ঢুকতে হবে। অর্থাৎ ধরেন আপনি আপনার কি করলেন, আপনি আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে ঢুকলেন, ঠিক আছে? যে $10 দিয়ে যে একটা ডোমেইন কিনবেন যাদের কাছ থেকে, তারা একটা আইডি পাসওয়ার্ড দিবে, সেখানে লগ ইন করবেন। তাহলে আমরা লগ ইন করলাম, ধরলাম লগ ইন করার পরে ম্যানেজ মাই ডোমেইনসে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে দেখেন ডিএনএস জোন ফাইলস, ওখান থেকে ইডিটে চাপ দিতে হবে। ইডিটে চাপ দেওয়ার পরে জাস্ট ওই যে আপনার 1 2 3 4 এই 4টা বিষয় কি করতে হবে, হোস্ট থেকে একটা একটা করে এই যে কুইক অ্যাডে ক্লিক করে এভাবে আমরা 1টা 2টা 3টা 4টা করে অ্যাড করে দিব, একটা একটা করে। ক্লিয়ার? বাস, কাজ শেষ। অ্যাড করে দিলে এরপরে ফাইনালি আপনি এখানে এসে যেটা করতে পারবেন, রিডাইরেক্টের অপশন পেয়ে যাবেন। জাস্ট টিক মার্ক দিয়ে সেভ করে দিতে হবে, ওকে, এই জায়গাটাতে। ওকে, এরকম হবে। সো আমাদের এই মুহূর্তে যেহেতু নাই, আমাদের কোনো ডোমেইন এই মুহূর্তে হাতে নাই, সো আমরা এটা বাদ দিচ্ছি এই অপশনটা। স্যার আমাদের freeblogspot.com এ মানে আমরা যেটা করব, আমাদের আর এখানে আপাতত আর কাজ নাই। এরপর আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের যে মূল কাজের দিকে চলে যাব আমরা। তো এরপর হচ্ছে বেসিক্সে আছি। বেসিকের পরে পোস্ট অ্যান্ড কমেন্টস থেকে আমরা যেটা করতে পারি যে আপনার যে হোম পেজ থাকবে, হোম পেজে কয়টা পোস্ট শো করবে। তো আমরা এটা একটু কমিয়ে দিই, তাহলে হোম পেজটা লোডিংটা ফাস্টার হবে। আমি 5টা দিচ্ছি, 7টা থেকে 5টা দিচ্ছি। আর হচ্ছে যেটা এখানে আমরা কমেন্ট মডারেশনটা আমরা অলওয়েজ করে দিচ্ছি, যে কেউ কমেন্ট করলে যেন আমার এই ইমেইলে আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিব এখানে। তো আমার এই ইমেইলে একটা মেইল যাবে, দেন আমি জানার পরে আমি তাকে অ্যাপ্রুভ করবো কি করবো না এটা আমার ব্যাপার, ঠিক আছে? বিষয়টা এরকম হবে। আচ্ছা, এরপর আমরা এটাকে কি করে দিব, সেভ করে দিব। আচ্ছা, সেভ করে দিলাম। এরপর হচ্ছে ইমেইলে আমাদের তেমন কাজ নাই। এরপর ল্যাঙ্গুয়েজ এন্ড ফরম্যাটিং, এখানেও তেমন কাজ নাই, আমরা যা আছে তাই ইউজ করতে পারি। টাইম জোনটা চাইলে আমরা আমাদের কান্ট্রি ওয়াইজ করতে পারি, না করলেও সমস্যা নাই। সার্চ প্রেফারেন্স, এখানে কাজ আছে। তো এখানে কি করতে হবে, এই সার্চ প্রেফারেন্সে এসে কিছু কাজ আছে, সেটা আমরা যেটা করব, লেখা আছে কাস্টম পেজ নট ফাউন্ড, মেটা ডিসক্রিপশন। এটা হচ্ছে আপনার সাইটের মেটা ডিসক্রিপশন। আমরা যখন কোনো কিছু লিখি যে মেটা ডিসক্রিপশন, এই মেটা ডিসক্রিপশনটা কি করতে হবে, এখানে দিতে হবে। তো এডিট করে ইএস দিব। এই যে এখন 150 ক্যারেক্টারের মধ্যে আপনার মেটা ডিসক্রিপশনটা দিতে হবে। সো যেহেতু এখন লিখতে হবে, আমি টাইমটা সেভ করার জন্য অন্য জায়গা থেকে কপি করে নিয়ে এসেছি, ঠিক আছে? সো আর আপনাকে কি করতে হবে, অবশ্যই এখানে আপনার শুরুর দিকে আমরা কিওয়ার্ড প্রমিনেন্সি শিখেছিলাম, যে যতটা শুরুর দিকে রাখা যায় আমার কিওয়ার্ডটা রাখবো, এবং আমরা সেটাকে, ওরা বলতেছে 150 ক্যারেক্টারের মধ্যে রাখতে। সো আমরা 150 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করব, এটা ক্লিয়ার? সো আমার মেটা ডিসক্রিপশনটা আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, 150 ক্যারেক্টার হইতে হবে, আমি কমিয়ে দিচ্ছি এটাকে। মেটা ডেসক্রিপশনটাও কি ইউনিক হওয়া দরকার? অবশ্যই ইউনিক হওয়া দরকার, ঠিক আছে? এরপর হচ্ছে কাস্টম পেজ নট ফাউন্ড, এটা হচ্ছে কোনো পেজ যদি না পায় তাহলে লাগবে, না হলে প্রয়োজন নাই। রিডাইরেক্টটাও ব্যাপারটা এরকম, কোনো পেজ যদি না পায় তাহলে কোথায় নিয়ে যাবে, নাকি 404 ইউরোর পেজ দেখাবে, এই বিষয়টা এখানে দেখায়। এটা আমাদের আপাতত প্রয়োজন নাই। প্রয়োজন যেটা আছে সেটা হচ্ছে কাস্টম robots.txt, আমরা এটা ইএস দিব। ইএস দেওয়ার পরে, অর্থাৎ কিছু পেজ আছে যে পেজগুলোকে আমরা কি করব, সার্চ ইঞ্জিনের রোবটকে নিষেধ করে দেবো যে এইগুলো আমরা যেন ইন্ডেক্স না করে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে যে কিছু পেজ আপনার ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি করে ফেলবে, ঠিক আছে? তাহলে আপনার যেটা হবে, সমস্যা হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আপনি একটা আর্টিকেল যখন পাবলিশ করবেন, পাবলিশ করার পরে যখন আপনি ট্যাগ দিবেন, যেমন ধরেন আমি যাই কোথাও, আমরা যদি যাই
ধরেন এই যে একটা আর্টিকেল, হ্যাঁ, এই আর্টিকেলটার তো একটা লিঙ্ক আছে, তাই না? এটা একটা লিঙ্ক আছে। আবার এটাকে যদি আমি, এই আর্টিকেলটা হচ্ছে পিডিএফ কনভার্ট করার জন্য, পিডিএফ থেকে ওয়ার্ড, সো এটা কনভার্টার সেকশনেও পাওয়া যাবে, পিডিএফ সেকশনেও পাওয়া যাবে। তো ব্যাপারটা হচ্ছে এই লিঙ্কে আর্টিকেলটা এইটা, আবার এটা দেখেন আরেকটা লিঙ্ক না, এটাতেও এই আর্টিকেল, আবার দেখেন পিডিএফ, এটাতেও এই আর্টিকেল, তাহলে একই আর্টিকেল তিনটা লিঙ্কে, তাহলে কি গুগল তো কনফিউজড হয়ে যাবে যে তাহলে আর্টিকেল তো ইউনিক হওয়া চাই। সো এখন আর ইউনিক থাকছে না, তো এখন তিনটা ইউআরএল এ একই আর্টিকেল, তো ডুপ্লিকেট কন্টেন্ট, তো কষ্ট করে যে লিখলেন তাহলে তার কষ্ট মাটি গেল, বৃথা গেল, তাই না? সো এই জন্য কি করতে হবে, আমাদের এই robots.txt মাধ্যমে জানিয়ে দিতে হবে যে না, আমার হচ্ছে এটাই হচ্ছে মেন, আর এটা মেন না। বুঝা গেছে? এবার আর সে র্যাঙ্কিং এর ক্ষেত্রে এগুলিকে কাউন্ট করবে না, কাউন্ট করবে এটাকে। সেই জন্যই robots.txt এখানে সেট করে দিতে হবে। এখন কি কি robots.txt ইউজ করবো সেটা চলেন দেখি। আচ্ছা, সো robots.txt হিসেবে আমরা যেটা ব্যবহার করব সেটা একটু বলি, সেটা হচ্ছে আমরা কি অফ পেজ চলে শুরু করছি? অফ পেজে যাইনি। আচ্ছা, আপনার robots.txt টা হচ্ছে এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই কোডগুলো হচ্ছে robots.txt তে, এই কোডগুলো আপনি দিবেন। ওকে, তো robots.txt নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব অন পেজের ক্লাসে। সো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে এই কোডটা আমরা কি করতে পারি, আমরা চাইলে কপি করে নিতে পারি, কপি করে এটাকে দিয়ে দিব হচ্ছে এইখানে, এটা আমার কাছে পাওয়া যাবে না, মানে আর কি সার্চ ইঞ্জিনে সার্চ করলে পাবেন, আপাতত আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? সো যেটা হবে, সার্চ ইঞ্জিন দিকে লিখলে হবে যে robots.txt for blogger.com, তাহলেই পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে অনেক কিছু আছে, এগুলির মানে কি এগুলি বুঝতে হবে, কিন্তু এগুলি আমি নিয়ে আলোচনা করবো বিস্তারিত, আপনার অন সাইটের ক্লাসই আছে সেখানে আলোচনা করব। তো এখানে জাস্ট বলে রাখি যে লাস্টে সাইট ম্যাপটা কি আমি মনে হয় আগে বলেছিলাম, তাই না, একটা ক্লাসে সাইট ম্যাপ। তো এই ব্লগস্পটের ক্ষেত্রে সাইট ম্যাপটা সাধারণত অনেকটা এরকম হয় যে এই লাস্টে এই এরকম কথা থাকে, ঠিক আছে? অ্যাড্রেসটার পরে এরকম কথা থাকে, ঠিক আছে? সো আমাদের যেটা হবে, এটা কপি করে নিচ্ছি আমি, কপি করে জাস্ট এখানে আমি দিয়ে দেই, সরি, জাস্ট আমি আমাদের অ্যাড্রেসটা পোস্ট করে দিলাম, ঠিক আছে? লিঙ্কসটা শেষ, কাজ শেষ। এখানে 500 দ্বারা বোঝা হচ্ছে যে 500 পেজ পর্যন্ত সে কি করবে, সাইট ম্যাপে তার ক্যাপাসিটি থাকবে, এরকম দিয়ে আমি কি করব, এটা সেভ করে দিব, ঠিক আছে? আর এই কোড তো আমি আপনাদেরকে দিয়েই দিব, এখান থেকে যেখান থেকে আমি নিলাম এটা তো আমি দিয়েই দিব আপনাদেরকে, তারপর আমি সেভ করে দেব এটাকে। ওকে, আচ্ছা, এবার আমি সেভ করে দিয়েছি, এটা ইনেবলড হয়ে গেছে। তারপর দেখেন কাস্টম রোবটস হেডার ট্যাগ, এটা এডিট করব, এডিট করার পরে এটা ইয়েস দিব, ইয়েস দেওয়ার পর দেখেন কিছু বিষয় আছে, লেখা আছে হোম পেজ, লেখা আছে আর্কাইভস এন্ড সার্চ পেজ, লেখা আছে ডিফল্ট ফর পোস্ট এন্ড পেজেস, লেখা আছে অল, নো ইন্ডেক্স, নো ফলো, নান, নো আর্কাইভস। এখন এগুলি কি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, এগুলো হচ্ছে, এটা একটু পড়তে হবে আপনাদেরকে, পড়লে আপনারা ক্লিয়ার হবেন যে এটা কি জিনিসটা। এটা একটু পড়েন। আমি তর্জমা করে দিই, কোনো দরকার নেই, মাথার জন্য দেখাই যায় না।
তো এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হচ্ছে আমরা সেটিংস করে দিব এই বিষয়গুলো। তো এটা বিষয়টা আমি একটা পিকচার দিয়ে দেখে আপনাদের বোঝার সুবিধাতে আমি পিকচারগুলো রেখে দিয়েছি, তাহলে ভালো বুঝবেন। এখানে অল আছে, হোম পেজ অল, তারপর হচ্ছে নো ডিপি। এর মানে কি? এর মানে হচ্ছে হোম পেজে যত পোস্ট থাকবে সব যেন ইন্ডেক্স করে ফেলে, আর যেন সেটা নোট ডিরেক্টরি পেজে নেওয়ার দরকার নাই। ডিরেক্টরি পেজগুলিতে গেলে কি হয়, ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন তৈরি হয়ে যেতে পারে। এরপর আর্কাইভস অ্যান্ড সার্চ পেজেস। আর্কাইভস অ্যান্ড সার্চ পেজেস যেটা হয় কি, যে একটা আর্টিকেল লেখার পরে সেটা একটা আর্কাইভস থাকে না পত্রিকাগুলোতে, যে মাসের ভিত্তিতে। তো ওটা হবে কি, এই ধরেন এই আর্টিকেলটাই তখন হবে ধরেন এরকম হবে যে এটা তৃতীয় মাস, তারপর হবে ধরেন 2016। তাহলে লিঙ্ক, অন্য একটা লিঙ্ক তৈরি হয়ে গেল না, অন্য লিঙ্কেও এই আর্টিকেল। তাহলে আমার কি দরকার, আমার কি এই লিঙ্কে এটা ইন্ডেক্স করানো উচিত, নাকি আমার মেইন আর্টিকেল লিঙ্কে ইন্ডেক্স করানো উচিত? মেইন লিঙ্কটাই ইন্ডেক্স হওয়া উচিত, তাই না? এটা ইন্ডেক্স হওয়া উচিত না, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকমই, এখানে সেটাই বোঝানো হচ্ছে। সো আমরা কি করবো, আর্কাইভস অ্যান্ড সার্চ পেজগুলো যেন সেটা নো ইন্ডেক্স থাকে। ওকে, তারপর বলা হচ্ছে ডিফল্ট ফর পোস্টস অ্যান্ড পেজেস। তো ডিফল্ট পোস্ট পেজগুলো সব, এগুলি সব অল থাকবে, ইন্ডেক্স থাকবে, কিন্তু এগুলিও ডিরেক্টরি পেজে যাওয়ার প্রয়োজন নাই। সো আমরা ঠিক এইভাবে আমরা সেটিংসটা এখানে সেট করে দিব। সো এটা অল হচ্ছে, এটা নো ডিপি, এটা হচ্ছে নো ইন্ডেক্স, এটা নো ডিপি, এটা হচ্ছে অল, এবং এটা নো ডিপি। ঠিক আছে, এরপর আমরা সেভ করে দিব। ক্লিয়ার? তাহলে এটা কেন করলাম, যে আমার অ্যাক্সিডেন্টাল কিছু ইস্যু, ডুপ্লিকেট ইস্যু থেকে সেভ থাকার জন্য আমি এই কনফিগারেশনটা সেট করে দিয়েছি। ক্লিয়ার? এরপরে আমরা আসবো আদার্স সেকশনে। আদার্স সেকশনে এসে আমরা যেটা করতে পারবো, এখানে আমাদের খুব বেশি কাজ নেই। আমরা যদি আমাদের ব্লগটা ডিলিট করে দিতে চাই, ডিলিট করতে পারবো। এছাড়া আমরা এখানে দেখেন, এখানে লেখা আছে অ্যানালিটিক্স ওয়েব প্রপার্টি আইডি, অর্থাৎ আপনার ওয়েবসাইটে ভিজিটর কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোন কিওয়ার্ডে আসছে, কোন পেজে আসছে, কতক্ষণ থাকছে, কোন পেজে বের হয়ে যাচ্ছে ইত্যাদি সকল ইনফরমেশন জানার জন্য গুগলের একটা নিজস্ব টুল আছে যার নাম হচ্ছে গুগল অ্যানালিটিক্স, যেটা ক্লাস আপনাদের আছে। সেই টুলটার সাথে আমার এই সাইটটা ইন্টিগ্রেট করে দিতে হবে। তাহলে কি হবে, ওই টুলের মাধ্যমে জানতে পারবো আপনার ওয়েবসাইটে এই ইউজার বিহেভিয়ারটা। সো এই জন্য কি করতে হবে, অ্যানালিটিক্সে এই ওয়েবসাইটে অ্যাড করতে হবে, এবং তখন একটা ট্র্যাকিং কোড দিবে, ওই ট্র্যাকিং কোডটা বসাইতে হবে এখানে। ক্লিয়ার? সো যেহেতু এখন আমাদের ট্র্যাকিং কোডের প্রয়োজন নাই, সো আমরা এখন আর ট্র্যাকিং কোড ওখান থেকে আনতে যাব না। জাস্ট দেখিয়ে দিলাম যে এখানে ট্র্যাকিং কোডটা বসাতে হবে, এবং বসিয়ে ফাইনালি সেভ করতে হবে। এরপর যেটা করব, মোটামুটি আমাদের এই অপশনগুলো ক্লিয়ার। ঠিক আছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সাইটটাতে এবার আমরা একটা থিম অ্যাড করব, কারণ আমাদের থিম সাইটটার যে লেআউটটা সেটা মোটেও ভালো না। সো এই জন্য আমরা একটা থিম অ্যাড করব। তো আমরা থিম নেবার জন্য আমরা btemplates.com এই সাইটে যেতে পারি। এই সাইটের টেমপ্লেট শুধুমাত্র এই কি ব্লগার বা blogspot.com এর জন্যই ফ্রি থিম এখানে পাওয়া যাবে। ওকে, ওয়ার্ডপ্রেসের জন্য না। সো আমরা এই সাইটে যাই, যাবার পরে অনেক সুন্দর সুন্দর থিম আছে। আমরা সেই থিমগুলো যেটা আমার খুশি সেই থিমটাই আমরা কি করতে পারবো, নিতে পারবো। তো আমরা আপাতত কোনো একটা থিম নেই, জাস্ট ডেমো পারপাসে নেই, তারপর আমরা পরে চেঞ্জ করে নিব। তো ধরেন আমি আপাতত এটাই দেখি, এটা আমি ডেমো দেখি যে আপনার এই থিমটা যদি ইনস্টল করার পর আপনার সাইটটা দেখতে কেমন দেখা যাবে। ঠিক এখানে যা দেখতে পাচ্ছেন তেমনই দেখা যাবে, সেম টু সেম। ঠিক আছে, এরকম সাইট হবে আপনার সাইটটা। ওকে, সো আমরা এখন কি করবো, থিমটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করব, হ্যাঁ ডাউনলোড করছি। থিমটা কি বিষয়ের সাথে সামঞ্জস্য? হ্যাঁ, অবশ্যই বিষয়ের সাবজেক্টের সাথে সামঞ্জস্য থাকার প্রয়োজন আছে। এখানে সার্চ করতে পারবেন আপনি, আপনার যে বিষয়টা সেই বিষয় লিখে সার্চ করলে সেই বিষয় রিলেটেড চলে আসবে। যদি ধরেন কর্পোরেট কোনো সাইট লাগে তাহলে কর্পোরেট লেখেন, যদি হেলথ ইন্ডাস্ট্রি হয় হেলথ লিখেন, এরকম। ঠিক আছে, এরকম ডাউনলোড করে দিচ্ছি আমি। এটা ডাউনলোড করব, তো ডাউনলোড করলে সেটা কি হবে, জিপ ফরম্যাটে ডাউনলোড হবে, জিপ ফরম্যাট। সো আমি এটাকে জিপ ফরম্যাটে ডাউনলোড করছি, এটাকে ফোল্ডারটা ওপেন করছি। ফোল্ডারটা আমি নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ডেস্কটপে নিয়ে যাব আমি।
ডেস্কটপে। এখন এখান থেকে যেটা করতে হবে আমাদেরকে, যে এই যে দেখেন XML যে বিষয়টা সেটা নিতে হবে, মানে থিমটা আপনি চাইলে স্লাইডার সহ নিতে পারেন, বা স্লাইডার এই জিনিসটা হচ্ছে স্লাইডার, ঠিক আছে? এই যে ছবিটা যে ঘুরে একটু পরপর চেঞ্জ হয়, এটা হচ্ছে কি স্লাইডার, ঠিক আছে? এই যে ছবি চেঞ্জ হলে স্লাইডার, আপনি যে এই স্লাইডার ছাড়া থিমটা নিতে পারেন বা এই স্লাইডার সহই নিতে পারেন, দুইভাবেই নিতে পারেন। তো এখানে সেটাই বলতেছে যে উইদাউট স্লাইডার নাকি কিভাবে। সো আমি স্লাইডার সহই নিচ্ছি, নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি, কারণ আমার এই ফাইলটাই আপলোড করতে হবে এখন, এই XML ফাইলটা। আপনি চাইলে এটাও নিতে পারেন, আপনি চাইলে এটাও, আপনার খুশি। ওকে, তো বিগিনার হিসেবে আমার মনে হয় স্লাইডার উইদাউট স্লাইডারটাই নেওয়া উচিত আপনার জন্য, ঠিক আছে? তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি দুইটাই নিলাম আপাতত দেখানোর উদ্দেশ্যের স্বার্থে। সো আমরা এবার এই থিমটা আপলোড করতে হবে। আমাদের থিমটা আপলোড করতে হলে আমাদের যেটা করতে হবে, টেমপ্লেটে যেতে হবে, কারণ এটা এক ধরনের টেমপ্লেট। সো আমরা টেমপ্লেটটা আপলোড করবো। আপলোড করতে হলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে দেখেন চুজ ফাইল, আর এখানে ডাউনলোড ফুল টেমপ্লেট, মানে যে আপনার যে টেমপ্লেটটা এতক্ষণ যে এই যে যা কাজ করলেন, অপটিমাইজ করলেন, সেটা যদি ব্যাকআপ হিসেবে রাখতে চান, এটা ডাউনলোড করে রাখতে পারবেন। তাহলে কোনো ভুল ত্রুটি হলে আবার এই ফাইলটাই ডাউনলোড করে আবার আপলোড করলে আবার আগের মতো সাইট হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন চুজ ফাইল দিব। চুজ ফাইল দিয়ে আমরা আমাদের ডেস্কটপে আছে আমাদের ফাইলটা, সো আমরা ডেস্কটপ থেকে আপলোড করে নিব। সো আমি আপলোড করে নিচ্ছি। বিগিনারদের জন্য এটা ভালো হবে, উইদাউট স্লাইডারটা। তারপর ওপেন, আমি আপাতত এটা নিচ্ছি, নিয়ে ওপেন করব। ওপেন করে আপলোড দিব। আপলোড দেওয়ার পরে যদিও এখন সাইটটা এরকম হবে না, কারণ এদের তো আর্টিকেল মানে ডেমো কন্টেন্ট আছে, তো এই জন্য এদের সুন্দর। আমাদেরটা তো আর কোনো কন্টেন্ট নাই, যেন আমাদেরটা দেখতে অত সুন্দর নাও লাগতে পারে আপাতত, কিন্তু এরকমই দেখতে দেখা যাবে সেম একটা সময়। সো আমরা এবার যদি আমরা এটা ভিউ ব্লগে যাই বা এটাকে রিলোড দিই আমাদের সাইটটাকে, আশা করি চেঞ্জ হয়ে যাবে। দেখতে পেয়েছেন মুহূর্তের মধ্যে সাইটটা কতটা চমৎকার হয়ে গেছে। হ্যাঁ, নিজস্ব ভাবে তৈরি করতে পারবে তাহলে HTML কোডিং জানা লাগবে আপনার, ঠিক আছে? কোডিং জানতে হবে। ক্লিয়ার? সো এখন এখানে তো একটা চমৎকার টেমপ্লেট ব্যবহার করে ফেললাম, কিন্তু এখন আমি আপনাকে এক্সাম্পল হিসেবে কাজের শেখার সুবিধার্থে সহজ একটা টেমপ্লেট দিব, যেটা দিয়ে সবাই প্র্যাকটিস করবেন ওই থিমটা দিয়ে। তারপরে আলাদা আরো দরকার হলে আরো 2টা 4টা 5টা সাইট বানান ফ্রি, এরকম চমৎকার ডিজাইন দিয়ে, আপত্তি নাই। তো আপনাকে শেখার স্বার্থে একটা সিম্পল থিম দিয়ে শিখতে হবে। সেটা কি? সেটার নাম হচ্ছে আপনার নিউজ প্রো থিম, যেটা মোবাইল রেসপন্সিভ। সো আমরা চলেন সেই থিমটা আপ করি। সো এটা কিভাবে আপ করব? এই যে ব্যাকআপ রিস্টোর থেকে ক্লিক করে চুজ ফাইল, আমার চুজ ফাইল আমার যেহেতু ডাউনলোড সেকশনে আছে, এটা ডাউনলোডে আছে, তাই আমি ডাউনলোড থেকে এটা খুঁজে নিব। আমি ডাউনলোড করেছি একটু আগে, এটা হচ্ছে নিউজ প্রো থিম নাম, নিউজ প্রো। এই যে নিউজ প্রো, এটা XML ফাইলটা ডাউনলোড করেছি, আমি রেখেছিলাম আগে থেকেই। সো আমরা এটা ওপেন করছি, ওপেন করে আপলোড করে নিব। ওকে, আপনারা ফেসবুক থেকে এই যে নিউজ প্রোটা ডাউনলোড করে আমার মতো আপলোড করে নেবেন। তো আপলোড করার পরে আমাদের নিউজ প্রো থিমটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা যদি রিলোড দিই, আমাদের কাজের সুবিধাতে আমরা এরকম সাদামাটা একটা ছোট্ট একটা সহজ থিম নিচ্ছি, যেটা রেসপন্সিভ, মোবাইল রেসপন্সিভ। আচ্ছা, সো আমরা তাহলে কি থিম আপলোড করতে পারবো না? খুব ইজিলি যে কোনো থিম এই বিটেমপ্লেটস থেকে এনে ডাউনলোড করে আমরা সেটা নিতে পারবো, যেটা খুশি সেটা ডাউনলোড করব, তাহলেই হবে। আচ্ছা, সো থিমটা আমরা আপলোড করলাম, থিম নিলাম। এখন থিম নেওয়ার পরে দেখেন, এখন যদি আমি লেআউটে যাই, তাহলে লেআউটটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, হয়তো বা আগের মতো থাকবে না, একটু ব্যতিক্রম ধর্মী হয়ে গেছে, সংখ্যা হয়তো বা বেড়ে গিয়েছে বা কমে গিয়েছে, কিছু একটা এরকম হয়েছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সাইটটা এখন বর্তমানে এই অবস্থায় আছে। তো আমরা এবার আমাদের যেটা করব, আমাদের সাইটের কিছু কনফিগারেশন প্রয়োজন আছে। আমরা যেটা করতে পারি, আমরা এখন একটা পোস্ট পাবলিশ করতে পারি আমাদের সাইটে, একটা আর্টিকেল পাবলিশ করব। সো ক্রিয়েট এ নিউ পোস্ট। আমরা আপাতত একটা পোস্ট আমরা কোথাও থেকে কপি করে নিয়ে নেই, ডিজাইন আর্টিকেলস থেকে নিয়ে নেই। যদিও আপনারা কপি করবেন না, আপনারা ইউনিক লিখবেন। তো এখন আমরা কাজের সুবিধাতে জাস্ট ডিজাইনটা বোঝার জন্য আমি কিছু দামি কন্টেন্ট নিয়ে নেব।
L A U তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা পোস্ট নিন। যে কোনো একটা সাজেশন লাগবে। আচ্ছা, আমরা একটা আর্টিকেল নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে জাস্ট আমরা এটাকে পাবলিশ করব। সো কপি করে আমরা একটা ওয়ার্ডে নিয়ে নিচ্ছি। আচ্ছা, কপি করে এখন আমরা আর্টিকেলটা আমাদের সাইটে পাবলিশ করে দিব, ঠিক আছে? সো এখানে পাবলিশ করে দিচ্ছি। সাইটের টাইটেল দিয়ে দিলাম এবং এখানে একটা ইমেজ দিয়ে দিব। TIZE আমরা একটা ইমেজ দিয়ে নিচ্ছি। ইমেজটা যখন আমরা সেভ করব আমরা অবশ্যই আমাদের যেটা করব আমাদের কিওয়ার্ডটাকে রাখবো, ঠিক আছে? আমাদের ধরেন এই আর্টিকেলের কিওয়ার্ড হচ্ছে সিক্রেটস টু হায়ারিং বা রাইট এসইও কোম্পানি, ঠিক আছে? ধরেন রাইট এসইও কোম্পানি, এটা আমাদের কিওয়ার্ড। সো আমরা এখানে ফাঁকা রাখবো না, ফাঁকা না রেখে এভাবে দিব, দিয়ে এটাকে সেভ করব। আচ্ছা, সেভ করে নিলাম আমাদের ডেস্কটপে। এবার এটাকে আমরা ফাঁকা রাখলে সমস্যা হচ্ছে রিড করতে তার একটু সমস্যা হয় সার্চিং। এবার প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে আমরা কি করব, এখান থেকে এটা কপি করে ডিটেইলস দেখেন ফাঁকা, ঠিক আছে? এই ফাঁকাগুলি ফিল আপ করে দেবো, তাহলে সার্চ ইঞ্জিনে রিড করতে সুবিধা হবে ইমেজটা আরো, ঠিক আছে? এভাবে দিয়ে দিব। এখানে আমরা অবশ্যই আইপেনটা দিব না, এখানে আইপেনটা মুছে দিব। যাই হোক, আমি অ্যাপ্লাই এন্ড ওকে দিয়ে দিলাম। এখানে ইমেজটা আমি কি করব, আমরা ইমেজের অলটা অ্যাট্রিবিউটের কথা বলেছিলাম, মনে আছে? যে ইমেজটা এই ইমেজে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এখানে আপলোড চুজ ফাইলস থেকে আমাদের ইমেজটা আমরা নিয়ে নিব, ঠিক আছে? এই যে নিয়ে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিয়ে দেন আমরা এটাকে ক্লিক করে সিলেক্ট করে দিচ্ছি। এবার দেখেন এটা মাউসটা নিলে কোনো কিছু দেখায় না, মানে অল্টা ট্যাগ নাই। সো এটা ক্লিক করে আমি প্রপার্টিজে যাব এবং এখানে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব, ঠিক আছে? এই যে দেখছেন অ্যাঙ্কর টেক্সট, সরি অল্টা ট্যাগ হয়ে গেছে। অনেক সহজ না? আচ্ছা, হ্যাঁ, সব এখানে আপনি যেটা করতে পারবেন, এখানে ওই অপশনটা নাই। আচ্ছা, তো আমি আইটাকে লার্জ করে দিই, ঠিক আছে? এটা হইলো। তারপরে আমাদের কি করতে হবে, আমরা যদি কোনো হেডিং সাবহেডিং দিতে চাই তাহলে আমরা সেটাও করতে পারি। আমরা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করব। এভাবে আমরা ফার্স্ট প্যারাগ্রাফে আমার কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করব, আমি রেখে দিলাম। লাস্ট প্যারাগ্রাফে রাখার চেষ্টা করব, হেডিং সাবহেডিং এর আমরা রাখার চেষ্টা করব। তো এই যে দেখেন এখান থেকে সাবহেডিং ক্লিক করলাম, ঠিক আছে?
সো এখানে এইভাবে আমরা এটা অ্যাড করব। আচ্ছা, এটা কি হলো সাব হেডিং, ঠিক আছে, অর্থাৎ সাব হেডিং এটাকে যদি HTML ফরম্যাটে যে HTML হ্যাঁ HTML এ গেলে দেখবেন যে আমি যে সাব হেডিং করা কি হয়েছে, এটা HTML এ গেলে এটা কি সিলেক্ট করা ছিল আমার কস্ট স্ট্রাকচার, তো এখানে কস্ট স্ট্রাকচারটা খুঁজলে হয়তো পাবো কোথাও। এই যে কস্ট স্ট্রাকচার H3, ঠিক আছে, H3 আমরা চাইলে এটাকে চাইলে H2 করে দিতে পারবো। এই যে এটাকে তাহলে কি করতে পারবো, H2 করে দিতে পারবো, ঠিক আছে। H2 করলে তখন কি হয়ে যাবে, এই সাব হেডিংটা এই দেখছেন হেডিং হয়ে গেছে H2 করাতে। সো এটা হচ্ছে HTML ফরম্যাটে করতে হয়, কিন্তু এখানে কি করতে হয়, কোনো কিছু করতে হয় না, জাস্ট এখান থেকে চাপ দিলেই H2 H3 অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে ওখানে ভিতরে কোডিং, বুঝা গেছে। এই হচ্ছে বিষয়। তো আমরা চেষ্টা করব আমাদের যে এই যে হেডিং সাব হেডিংগুলো থাকবে, এই সাব হেডিংগুলোতে আমরা চেষ্টা করব কি যে আমাদের রিলেটেড কিওয়ার্ডগুলো রাখার, অর্থাৎ রাইট এসইও কোম্পানি লিখে সার্চ দেওয়ার পরে যে রিলেটেড যে এই যে এলএস রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকে না, এইগুলো রাখবেন। এগুলো রাখলে আপনার লাভ কি, তাহলে যেটা লাভ হচ্ছে সেটা হচ্ছে আপনি এই কিওয়ার্ডেও আপনার ওয়েবসাইটটা চলেও আসতে পারে। মানে আপনার কিওয়ার্ড কিন্তু রাইট এসইও কোম্পানিতে, এখন রাইট এসইও কোম্পানিতে তো আপনি চাচ্ছেনই, পাশাপাশি যদি আপনি আপনার এই ইম্পর্টেন্ট সাবহেডিংগুলোতে বা হেডিংগুলোতে যদি আপনি এই কথাগুলো রাখেন, তাহলে কি হবে, আপনি এই কিওয়ার্ডেও হয়তো চলে আসতে পারেন, বুঝে গেছে। তো আমি এটাকে ধরেন এখানে রাখলাম এই সাবহেডিং, ঠিক আছে। কেন এটা, কারণ এটা তো H3-তে আছে বা H2-তে আছে, তো ইম্পর্টেন্ট জায়গাতেই আপনারা আরেকটা রিলেটেড কিওয়ার্ডও রেখেছেন, তাই গুগল ভাববে যে না এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই এটাতেও আপনাকে র্যাঙ্কে দিতেও পারে। সো এই যাই হোক, সো এইভাবে আমরা কি করব, ফার্স্ট প্যারাগ্রাফে লাস্ট প্যারাগ্রাফে আমরা আমাদের এই কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করব। যাই হোক, আমরা এখন রাখছি না, এই গেল। এরপর একটা আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে। তো এসইও কোম্পানি লিখে আমরা কোনো একটা আউটবাউন্ড লিঙ্ক দিব, কোনো ট্রাস্টেড কোনো সাইটের কি করব, লিঙ্ক দিব, ঠিক আছে। ধরেন ওয়েবোপিডিয়া, এদের একটা ট্রাস্টেড সাইট, ওদের লিঙ্কটা আউটবাউন্ড লিঙ্ক হিসেবে আমি কি করলাম, একটা লিঙ্ক দিয়ে দিলাম। এই যে লিঙ্কস সিলেক্ট করে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। এখানে কি করব, পেস্ট করব এবং ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো এবং নো ফলো করে দিব, যেন লিঙ্ক ইউজ পাস না হয় ওর ওয়েবসাইটে। ওকে ফাইন, এই যে অ্যাঙ্কর টেক্সট করে ফেলেছি। এসইও কোম্পানিটা এখন একটা অ্যাঙ্কর টেক্সট হয়ে গেছে, ক্লিকেবল, ক্লিয়ার। সো এই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে আমার একটা কথা আছে যে আপনি আপনার ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্ক টা দিতে হবে। ইন্টারনাল লিঙ্কিংটা কি, ধরেন এই রিলেটেড এসইও কোম্পানি রিলেটেড আপনি আরো হয়তো কোনো আর্টিকেল লিখেছেন, সেটার একটা লিঙ্ক আপনি কি করতে পারেন, আপনার কন্টেন্টে এখানে দিতে পারেন। কিভাবে দিবেন, এইভাবে দিতে পারেন যে ইউ মে লাইক লিখে, ধরেন আপনার আরেকটা আর্টিকেল আছে কথার কথা, যে সেটা হচ্ছে এরকম, এটাই ধরেন কথার কথা, হ্যাঁ, অথবা এটা নেন, আমি ধরে নিচ্ছি এটা আপনার আর্টিকেল আরেকটা পাবলিশ করা আপনার ওয়েবসাইটে অলরেডি, ঠিক আছে। ওকে, সো সেটাই আপনি কি করে দিলেন, এখানে অ্যাড করে দিলেন ইন্টারনাল লিঙ্ক হিসেবে। এই যে ইউ মে লাইক এটা দিলেন, দেওয়ার পরে এখানে সিলেক্ট করে লিঙ্কসে ক্লিক করে আপনার ওই যে এই ওয়েবসাইটের আরেকটা আর্টিকেলের লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন। ওকে, তখন আর নো ফলো দিবেন না, কারণ এটা তো আপনারই সাইটের আরেকটা লিঙ্ক, তখন আর নো ফলো সিলেক্ট করবেন না, আরেকটা পেজ, ঠিক আছে। এই গেল, তাহলে ইন্টারনাল লিঙ্ক হলো না। একটা জিনিস বলে রাখি যে দেখেন আমি একটা আউটবাউন্ড লিঙ্ক দিয়েছি, এই যে এখানে একটা ট্রাস্টেড সাইটকে আমার পেজের অথরিটি বাড়ানোর জন্য, আমি একটা ভালো সাইটের লিঙ্ক রেখেছি। এছাড়া দেখেন আমি একটা ইন্টারনাল লিঙ্ক করেছি। একটা বিষয়, এটা কমন সেন্সের বিষয়, সেটা হচ্ছে কি যে দেখেন আমি এখানে একটা লিঙ্ক করতে চাচ্ছি, যদি আমার আর্টিকেল নাই থাকলে তো আমি এখানে আমার ওই আর্টিকেলের লিঙ্কটা এখানে লিঙ্ক প্রিন্ট করতাম এই জায়গাটাতে, ঠিক আছে। সো আমি কিন্তু আমার ইন্টারনাল লিঙ্ক করেছি আগে আর আউটবাউন্ড লিঙ্ক দিয়েছি পরে। কেন? এটার পিছনে একটা কারণ আছে, যে ধরেন একটা অনুষ্ঠান, যিনি ভিআইপি, তাকে কি পিছনে ফেলে রাখবে নাকি তাকে আগে রাখবে, তাই না? আগে রাখবে। সো দেখেন আমি ইন্টারনাল লিঙ্কে এই জন্য আগে রেখেছি, কারণ এটা আমারই ওয়েবসাইটের আরেকটা লিঙ্ক, আর আউটবাউন্ড আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক যেটা, সেটাকে পরে রেখেছি এবং তাকে নো ফলো দিয়েছি।
ক্লিয়ার বিষয়টা? আর আরেকটা বিষয়, ধরেন আপনার আরেকটা আর্টিকেল যেটার কিওয়ার্ড ধরেন এরকম যে চুজিং দ্য রাইট এসইও, কথার কথা, তাহলে আপনি শুধু এই শব্দটাকে অ্যাঙ্কর করবেন এরকম হবে না। কথা বোঝা গেছে? যে আপনার আরেকটা আর্টিকেল যার কিওয়ার্ড হচ্ছে এইটা, তাহলে এটাকে শুধু আপনি অ্যাঙ্কর করবেন না। কেন? কারণ এক্সাক্ট কিওয়ার্ডটাকে অ্যাঙ্কর না করে যদি আপনি একটু ডেসক্রিপটিভ একটা অ্যাঙ্কর ইউজ করেন, তাহলে আপনার জন্য কি হবে? বেস্ট হবে। বুঝা গেছে বিষয়টা? এরকম হবে। বা আপনি রিলেটেড কোনো সার্চকে অ্যাঙ্কর হিসেবে করতে পারেন, এসইও কোম্পানি রিভিউজ বা কোনো যেটা রিলেটেড, তাহলে হবে কি ওই কিওয়ার্ডের র্যাঙ্কে আসার একটা সুযোগ থাকবে আপনার। বুঝা গেছে বিষয়টা? আর যাই হোক, এবার আমরা কি করবো, লেভেলস হচ্ছে এই আর্টিকেলটা কোন ক্যাটাগরিতে পড়বে আপনার ওয়েবসাইটে। তো আমাদের তো কোনো ক্যাটাগরি নাই এখনো, তো আমরা একটা ক্যাটাগরি তৈরি করি। ধরেন আমাদের একটা ক্যাটাগরি হলো যে লোকাল এসইও, ঠিক আছে? এটা আমার একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে যাবে বা এই ক্যাটাগরিকে লেভেল বলা হচ্ছে। এরপর পারমালিঙ্ক কি, যে অ্যাড্রেস, এই আর্টিকেলটার অ্যাড্রেস কি হবে, অটোমেটিক্যালি সে এরকম নিয়েছে। আপনি কাস্টমে কি করতে পারেন, চাইলে আপনি আপনার ইম্পর্টেন্ট যে কথাটা সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ধরেন আমি 10 বাদ দিয়ে দিলাম, সিক্রেটস টু হায়ারিং এসইও কোম্পানি, ঠিক আছে, দিয়ে ডান দিলাম। মানে আমার পছন্দ মতো আমি আমার লিঙ্কটাকে তো জেনারেট করবো। বিষয়টা এরকম, মানে আনইম্পর্টেন্ট কথাগুলো বাদ দিব আর ইম্পর্টেন্ট কথাগুলো এটার মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? এরকম হবে। আর সার্চ ডিসক্রিপশন, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন, যেটা আমরা সার্চ ইঞ্জিনে কি করি, আমরা পাই যে ওই যে 2-3 লাইন পাই, সেই মেটা ডিসক্রিপশনটা আমার এই আর্টিকেলেরটা দিয়ে দিতে হবে। সো আমি আপাতত যেটা করবো, আপাতত একটা কপি করে দিয়ে দিচ্ছি, আপনারা কপি করবেন না কোনো মতেই, আপনারা ইউনিক একটা মেটা ডিসক্রিপশন এখানে দিয়ে দেবেন এবং চেষ্টা করবেন শুরুতে আপনার কি করা, আপনার কিওয়ার্ডটাকে রাখার শুরুতে বা কাছাকাছি দিকে রাখা। ঠিক আছে, দেন ডান, শেষ। এবার আমরা কি করবো, আমাদের আর্টিকেলটাকে পাবলিশ করে দিব। সো আমাদের আর্টিকেল পাবলিশ হয়ে গিয়েছে। এবার যদি আমরা যাই আমাদের সাইটে ভিউ ব্লগ, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আর্টিকেলটা, এই যে দেখেন আর্টিকেলটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? সেখানে যদি আরো 8-10টা থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে সাইটটা। এখন তো একটা, এই জন্য বোঝা যাচ্ছে না এটা লেআউটটা, ডিজাইনটা। আচ্ছা, এরপর আমরা যেটা করব, আমরা তাহলে শিখে নিলাম কিভাবে আর্টিকেলটা পাবলিশ করতে হয়। এরপর আমরা যা করা যায় সেটা হচ্ছে যে আমাদের সাইটটাতে আপনার যখন আর্টিকেল সব পাবলিশ করা হয়ে যাবে, আপনার সকল আর্টিকেল যখন পাবলিশ করা হয়ে যাবে, তখন মানে মোটামুটি সাইটের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি সাইটটাকে কি করবেন, অ্যাড করবেন। কোথায়? যে সাইটটার মালিক যে আপনি, এটা গুগলকে বুঝাইতে হবে। এই জন্য গুগলের ওয়েবমাস্টার টুলে আপনার সাইটটা অ্যাড করতে হবে, ভেরিফাই করতে হবে। ক্লিয়ার? যখন সাইটটা টোটালি রেডি, আর্টিকেল পাবলিশ করেছেন, ইন্টারনাল লিঙ্কিং করেছেন, অপটিমাইজ করেছেন ফুললি, দেন আপনি আপনার ওয়েবসাইটে কি করবেন, ওয়েবমাস্টার টুলে অ্যাড করবেন, ভেরিফাই করবেন। ঠিক আছে, ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে দেন আপনাকে এরপর থেকে আপনি এই আপনার ওয়েবসাইটে রিপোর্ট দেখতে পারবেন যে ভিজিটররা কি বিহেভ করছে বা কি করা উচিত, ডিসিশন মেকিংটা আপনি করতে পারেন। তো ওটা আমাদের ওয়েবমাস্টার টুলের ক্লাস আছে আপনাদের, সেখানে বিস্তারিত জানবো। কিন্তু আমরা এখন দেখবো যে কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করা যায় ওয়েবমাস্টার টুলের সাথে। তো ওয়েবমাস্টার টুলে অ্যাড করলে আমি আমার সাইটে সব রিপোর্ট ওখানে আমি দেখতে পারবো, ডিসিশন মেকিং করতে পারবো ইজিলি। তো এটা করার জন্য যেটা করতে হবে, আপনাকে ওয়েবমাস্টার টুলে যেতে হবে, ওয়েবমাস্টার টুলস। তো ওয়েবমাস্টার টুলসে যাবেন, লিখবেন এভাবে, গুগলে লগ ইন থাকতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার সাইটটা লিঙ্কটা কপি করতে হবে। কপি করে, এই যে কপি করতেছি আমরা, কপি করে ওয়েবমাস্টার টুলে অ্যাড এ প্রপার্টি, ঠিক আছে, অ্যাড এ প্রপার্টিতে এসে পেস্ট করে দিলাম আমাদের সাইটের লিঙ্কটা। কন্টিনিউ, অ্যাড করছি আমরা আমাদের সাইটটাকে ওয়েবমাস্টারে। এরপর হচ্ছে দেখেন HTML ট্যাগটা সিলেক্ট করবো এখানে, ঠিক আছে, HTML ট্যাগটা সিলেক্ট করলাম এবং দেখেন সে এক্সাম্পল দেখাচ্ছে যে এটা হবে হেড সেকশনের নিচে, ঠিক আছে, হেড সেকশনের নিচে হবে আমার এই কোডটা। সো আমি এটাকে কপি করব, কপি করে চলে যাব আমরা আমাদের টেমপ্লেট। এই কোডিংগুলো হচ্ছে আমাকে অ্যাড করতে হবে কোথায়, এডিট HTML এ এসে কমপ্লিট দিতে হবে। তো এডিট HTML এ আসতেছি, এডিট HTML এ এসে বলতেছে কি আমার এই হেড সেকশনের ঠিক নিচে। আমি এডিট HTML এ আসলাম, আসার পর দেখেন এই যে হেড সেকশন দেখা যাচ্ছে, হেড সেকশনটা এই হেডের ঠিক নিচে দিতে হবে আমাকে এটা। তো আমি দেই
দিয়ে দিলাম, দিয়ে এবার সেভ করব, টেমপ্লেটটা সেভ করব। সেভ করার পরে আমি ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই, হ্যাঁ কংগ্রেচুলেশন জানাচ্ছে যে হ্যাঁ এই ওয়েবসাইটে ওয়েবমাস্টারের দেয়া কোড পাওয়া গিয়েছে হেড সেকশনে, দ্যাটস ওয়াই কংগ্রেচুলেশন। সো আমি এখন কন্টিনিউ ক্লিক করব। এবার এই যে এখানে আমি আমার ওয়েবমাস্টারের সকল ওয়েবসাইট, আমার এই ওয়েবসাইটে সকল রিপোর্ট আমি এখানে দেখতে পারবো, যেহেতু এটা একটা একদম নতুন এই মাত্র করা সাইট, কিছু কোনো রিপোর্ট এই মুহূর্তে আমি পাবো না। এরপর দেখেন এখানে লেখা সাইট ম্যাপ, অর্থাৎ একটা ওয়েবসাইটে কোথায় কি কি পোস্ট আছে টোটাল লিস্ট সার্চ ইঞ্জিন যেন ইজিলি গ্র্যাব করতে পারে, এই জন্য সাইট ম্যাপ লাগে। তো আমরা নো সাইট ম্যাপ, তো আমরা সাইট ম্যাপটা অ্যাড করব। যদিও সাইট ম্যাপ অ্যাড করা, ওই ভেরিফাই করা, এগুলো কিন্তু আমাদের এখনের কাজ না, এটা আরও পরে হবে, যখন আমার সাইটটা টোটাল কমপ্লিট হবে। আমার কিন্তু আরও অনেক কাজ আমি পরে দেখাবো, আমি আগে এটা দেখে ফেলছি। তো ওই কাজগুলি করে আর্টিকেল পাবলিশ করে দেন আমি এই কাজগুলো এখন করব। এই কাজগুলো এখন যা করতেছি, এই সাইট ম্যাপ করা, ভেরিফাই করা, এগুলি লাস্টে করব। তো আমি যাই হোক আমি সাইট ম্যাপটা করে দেখাই। তো সাইট ম্যাপ, এই যে অ্যাড অর টেস্ট সাইট ম্যাপ, তো অ্যাড টেস্ট সাইট ম্যাপটা কীভাবে করব সেটা হচ্ছে যে আচ্ছা আমি আপনাদেরকে বলেছিলাম যে সাইট ম্যাপটা থাকে robots.txt-র নিচে, একটু আগে এটা ওপেন করেছিলাম এই ফাইলটা, মনে আছে? এই যে ডাউনলোড করেছিলাম যখন, তখন এই যে দেখেন লেখা আছে অ্যাটম লেখা আছে, অ্যাটম, তারপরে এরকম লেখা আছে। তো এই লিঙ্কটা জেনারেট, এই লিঙ্কটা কি করব আমরা কপি করব, কপি করে নিব। তো আমরা এটা যেহেতু ডাউনলোড করে নিয়েছিলাম, তো আমরা এটা দিয়ে দেখি। এই যে অ্যাটম, ঠিক আছে, এখানে 500 মানে 500 পেজ সে লোড করতে পারবে। এটা কপি করে আমি এটা নিয়ে যাচ্ছি কোথায়, আমি নিয়ে যাচ্ছি হচ্ছে আমার ওয়েবমাস্টারে, এই যে অ্যাড টেস্ট সাইট ম্যাপ। এটা আসলাম কিভাবে খেয়াল আছে? এটা আসলাম হচ্ছে এই যে আমার ওয়েবমাস্টারে ঢুকে এই যে সাইট ম্যাপে, নো সাইট ম্যাপে এখানে এসে, তারপরে এই যে অ্যাড টেস্ট সাইট ম্যাপ, এখানে এসে আমার তো সাইটের নাম আগে থেকে আছে, এই জন্য আমি শুধুমাত্র পিছনে হচ্ছে ওই অ্যাটম থেকে নিলাম কোডটা, ঠিক আছে, অ্যাটম থেকে নিলাম। এই যে yoursite.blogspot.com/ আমি অ্যাটমের পর থেকে নিয়েছি, যে এবার সাবমিট ক্লিক করব। এখন আমাদের সাবমিটে ক্লিক করি, আমরা সাবমিট, রিফ্রেশ দ্য পেজ। এই যে কি হয়েছে, সে সাইট ম্যাপটা আমার নিয়েছে। ওকে, দুইটা, একটা হচ্ছে হোম পেজকে নিয়েছে, অর্থাৎ এই পেজটাকে, আরেকটা হচ্ছে এই আর্টিকেলটাকে, বুঝে গেছে? এই জন্য সে দুইটা, এই যে বলছে দুইটাকে এখন সে ইন্ডেক্সের জন্য পাঠাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই কাজটা আমরা ইন্ডেক্সে এখন দিব না, সাইট কমপ্লিট হলেই আমি কিন্তু সাইট ম্যাপ অ্যাড করব, সাইট ভেরিফাই করব, ঠিক আছে, এগুলি করব। তারপরে মনে আছে আরেকটা ব্যাপার, আমরা যেখানে সেটিংসে ছিলাম, যে এখানে আমাদের একটা কাজ করেছিলাম, সেটা ছিল আমাদের এই যে প্রাইভেসিটা বলেছিলাম নো, হ্যাঁ এই প্রাইভেসিটা নো থাকলে কিন্তু আবার ভেরিফাই করা যাবে না, কারণ আমার তো প্রাইভেট করে রেখেছি, তাহলে আমি আবার ভেরিফাই করবো কেন? এটা কিন্তু অন করতে হবে। তার মানে তিনটা কাজ, এইটা, এই প্রাইভেসিগুলো ইয়েস করা, তারপর সাইটটাকে ভেরিফাই করা, সাইটে সাইট ম্যাপ অ্যাড করা, এই তিনটা কাজ কিন্তু শেষে যাবে, কিন্তু আবারও বলছি বারবার। ওকে, হ্যাঁ টোটালি অপটিমাইজড করা, আর্টিকেল পাবলিশ করা, আর্টিকেলগুলি একটা তিনটা লিঙ্ক করা, তারপরে ফাইনালি এই তিনটা কাজ হবে। এগুলো ইয়েস করা, এটাকে ওয়েবমাস্টার টুলে ভেরিফাই করা, HTML ট্যাগ দিয়ে এটা হেড সেকশনে গিয়ে রাখা, এবং সাইট ম্যাপ অ্যাড করা, এই তিনটা কাজ শেষে। আচ্ছা, তো মোটামুটি আমাদের সাইটটাও ভেরিফাই হয়ে গেছে। আমরা হয়তো বা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমার সাইটের যদি ইউজার ভিজিটর আসে, তাহলে আমরা এখানে রিপোর্ট হয়তো বা পাবো, দেখতে অপেক্ষা করতে হবে আপনাকে কিছুক্ষণ। আচ্ছা, তো গেল এই বিষয়টা, আমরা সাইট ম্যাপ অ্যাড ভেরিফাইয়ের বিষয়টা দেখলাম। তো এরপর আসেন আরও কিছু বিষয় আমরা শিখি, বুঝি। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি যেটা করবেন, আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমাদের যে লেভেল মানে ক্যাটাগরি, তারপর আর্কাইভস, এগুলি যেন আমার ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি না করে। আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, কিন্তু যে বলেছিলাম যে এরকম লেভেলের লিঙ্কসে লেভেল, ক্যাটাগরি, ট্যাগ, আর্কাইভস, ডেট,
একই আর্টিকেল কি হয় ভিন্ন লিঙ্কসে আবার ক্যাটাগরিতে যায় না, কারণ সেটা তো ক্যাটাগরিতে সাজানো, আলাদা আলাদাভাবে সাজানো। সো এই জন্য ওই কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে যায়। এই জন্য আমার কি করতে হবে, আমি প্রিভেন্ট করতে চাচ্ছি আমার ব্লগারকে যেন আমার ডুপ্লিকেট না হয়। এই জন্য আমরা কি করবো এখন, যে আমার কি করতে হবে, এই কোডটা আমার কি করতে হবে, আমার বসাতে হবে। কোথায় বসাতে হবে? ফাইন্ড দ্য হেড ট্যাগ অ্যান্ড অ্যাড দ্য ফলোইং কোড বিলো ইট। হেড ট্যাগের নিচে এই কোডটা। তো আমি এটাকে আপাতত ডাউনলোড করে নিচ্ছি। এই যে লেখা আছে যে নাও ইউর আর্কাইভস উইল নো লঙ্গার বি ইন্ডেক্সড বাই গুগল। ঠিক আছে, আর্কাইভ পেজগুলিতে কি হয়, ডিফল্ট আর্টিকেলটা ওখানে জমা হলে একটা নতুন একটা লিঙ্ক তৈরি হয়, তাহলে ওই আর্টিকেলের কথাগুলি আবার ওখানে নতুন লিঙ্কের, এই জন্য ডুপ্লিকেট হয়ে যায়। সো এই ডুপ্লিকেট থেকে বাঁচার জন্য আমি এই কাজটা এখন করতে চাচ্ছি। তো সেটা কি, আমাকে কি করতে হবে, এই কোডটা কপি করতে হবে। কপি করে আমাকে এটা কি করতে হবে, আমাকে নিয়ে যেতে হবে হেড সেকশনে যেতে হবে। তো হেড সেকশন কোথায় আছে? হেড সেকশন হচ্ছে টেমপ্লেটস এডিট HTML। এই এডিট HTML এ হেড সেকশন আছে, এই যে হেড সেকশন। ওকে, এই যে হেড। ওকে, এই হেড সেকশনের নিচে আপনাকে কি করতে হবে, দিতে হবে। তো নিচে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে সেভ। আচ্ছা, এখানে যেটা হয়েছে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে কোথায় কোডটা আমাদের, আচ্ছা আমরা যেটা করব, আমাদের ভেরিফিকেশনের কোডটা হেড সেকশনের নিচে দিয়েছিলাম না একটু আগে, হ্যাঁ সেইটার নিচে আমি দিয়ে দিই। হ্যাঁ, সেটা নিচে দিয়ে দিচ্ছি। দেখি এবার কি হয়। এরপরেও কি যদি না নেয় তাহলে বুঝতে হবে যে কোডে কোথাও প্রবলেম আছে, ভেরিফিকেশন কোডে কোথাও প্রবলেম আছে, এরকম কিছু হবে। আচ্ছা, তো আমরা কি করলাম, আমাদের এই কোডটা এনে আমরা কি করলাম, আমাদের হেড সেকশনে এই ভেরিফিকেশনের নিচে এসে এই কোডটা আমরা কি করলাম, আমাদের যে এখান থেকে ফাইলটা আছে, ফাইল থেকে কপি করে ওটাকে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট এটা কেন করলাম, আমি আবারও বলি, এটা কেন করলাম, যেন আমার লেভেল আর্কাইভসগুলো ডুপ্লিকেট কোনো কন্টেন্ট ক্রিয়েট না করতে পারে। ওকে, এই জন্য। আচ্ছা, এরপর হচ্ছে আমার লেভেলসগুলোকে যদি আমি হাইড করতে চাই, তাহলে আরো একটা অপশনস আছে, সেটা হচ্ছে যে robots.txt এটা ইনেবল করা। আমরা দেখেন মনে আছে একটু আগে যে robots.txt তে অল নো ডিপি এরকম করেছিলাম, তো ওইভাবেই হাইড করতে হয়। তো আমরা এটা তো অলরেডি করে রেখেছি, সো আর এখানে চিন্তা করার কিছু নাই। যে আমরা এখানে কি ছিল আমাদের সার্চ প্রেফারেন্সে, এখানে এসে আমরা করেছিলাম। এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনার robots.txt তে এই কোডটা বসাতে পারেন। আমার মনে হয় আমরা অলরেডি ওটা বসিয়েও রেখেছি। আমরা যদি যাই সেখানে তাহলে আমরা পাবো, এখানে মনে হয় আমরা পেতেও পারি, খুঁজলে এখানে থাকতে পারে, আর না থাকলে আমরা সেটাকে চাইলে অ্যাড করে দিতে পারি। ওকে, কোন কোডটা, এই যে এই কথাটা, জাস্ট এই কথাটা। ওকে, এই লাইনটা, দ্বিতীয় লাইনটা। ওকে, সো অর্থাৎ এই কথাটা কপি করে দিতে পারি। এই কথাটা কপি করে আমরা এখানে কোথাও দিয়ে দিতে পারি। ডিসঅ্যালাউ যেখানে আছে, ডিসঅ্যালাউ থেকে যে কোনো একটা লাইনে, এই যে সার্চ আছে এখানে, আসলে সার্চ লেভেলস, হ্যাঁ এরকম এটা যেহেতু আছে আগে থেকে, দরকার নাই লেভেলস। ওকে, বাচ্চারা আপনি দিতে পারেন আপনার খুশি, এই দিয়ে সেভ করে দিতে পারেন। আচ্ছা, তো গেল মোটামুটি আমার এই অপশনটা গেল, আমরা এই কাজটা করলাম। এবার এটাকে আমি সেভ করে রাখি ডেস্কটপে। সেভ। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আরেকটা ফাইল ছিল, এটা লাগবে না। আচ্ছা, এরপরে চলুন আমরা কি করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কমেন্ট সেকশন। তো কমেন্ট যদি কেউ করতে আসে তখন কি আপনার ওয়েবসাইটে সে একটা লিঙ্ক দিয়ে দিতে পারে না? তো ওই লিঙ্কটা যদি ডু ফলো হয় তাহলে আপনার ওয়েবসাইটের অথরিটি কি তার ওখানে পাস হবে।
এই জন্য আপনার কি করা উচিত, সেটা নো ফলো করে দেওয়া উচিত। তো এটা কিভাবে করা যাবে, কমেন্টগুলি মানে অপটিমাইজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ব্লগারে এডিট HTML এ যেতে হবে। সো আমরা যাই এডিট HTML, কোথায়, টেমপ্লেটে গিয়ে এই যে এডিট HTML এ গেলাম। যাওয়ার পরে আপনাকে এই কোডটা খুঁজতে হবে, এই যে এটা। সো আমি এটা ডাউনলোড করছি, ডাউনলোড করে স্যার এইভাবে যদি ডুফল অপশন অফ করে দেয় তাহলে তো আমরা কারণটাতে করতে পারবো। এটা তো আমার সাইটে অন্যজন ডুফলো কমেন্ট করে নিতে পারবে না, সেটা আমার থেকে নিতে পারবে না, বিষয়টা এরকম, কমেন্ট সেকশন থেকে নিতে পারবে না, ঠিক আছে। তো আমি এই কোডটা কপি করেছি, আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন আমি একটা জিনিস করেছি, লাল এবং সবুজ দিয়েছি। লাল মানে এটা থাকবে না, সবুজ মানে এটা থাকবে, বুঝে গেছে, যাতে প্যাচ না লাগে কোনো। সো এই জন্য কী করবো, আমি এই কোডটা কপি করে এখন আমি এডিট HTML গিয়ে Ctrl+F চাপ দিলে এরকম একটা সার্চ বক্স আসবে এবং সেখানে এই লাল কোডটা কপি করবেন, এটা কপি করবেন, কপি করে এটাকে কি করবেন, এখানে পেস্ট করবেন করে এন্টার চাপ দিবেন। দেখেন পেয়েছেন, এই যে এটা। এখন আপনার কাজটা কি, এই লেখাটা পরিবর্তন করে এটার উপরে কি করবেন, আপনি রিপ্লেস করবেন। কি রিপ্লেস করবেন, আপনার এই যে নতুন যে সবুজ রঙের যে কোডটা, সেটা, অর্থাৎ এটা কপি করব, কপি করে জাস্ট রিয়েল এক্সটার্নাল নো ফলো কথাটা এটার আগে, এই আর কিছু না। সো আমি এখানে কি করব, এটার উপরে আমি পেস্ট করে দিব, এই যে এতটুকুর উপরে এটা পেস্ট করে দিব নতুনটা, ঠিক আছে। তাহলে কি হলো, আমার কমেন্টটা সেভ হবে, এটা হ্যাঁ সেভ হয়েছে। সো আমার কমেন্টটা এখন অপটিমাইজ হয়ে গেছে। আমার কমেন্টে যদি কেউ লিঙ্কস দেয় তাহলে সেটা নো ফলো হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? এবার আমরা আমাদের কমেন্ট সেকশনটাকে চাইলে অপটিমাইজ করতে পারি। আচ্ছা, করে নিলাম আমাদের কমেন্ট সেকশনটাকে অপটিমাইজ। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওপেন লিঙ্কস ইন নিউ ট্যাব। সেটা কি, যে দেখেন আমাদের সাইটে যদি আমরা আসি, যদি আমি খেয়াল করেন ভালো মতো তাহলে বুঝতে পারবেন যে আমরা যদি এই লিঙ্কটাতে যাই তাহলে কোথায় নিয়ে যায়। এখন আছি scipsco.blogspot.com এ, ক্লিক করলে নিয়ে যাচ্ছে, এটা অন্য একটা ইউআরএল এ নিয়ে যাচ্ছে না, আপনাকে অন্য একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু আর আপনি scipsco.blogspot.com এ নাই, এখন অন্য একটা লিঙ্কে আছেন। তো বিষয়টা হচ্ছে যে আপনি করবো কি, আপনাকে এমন একটা কোড দিব, যে কোডটা দিলে যেখানেই ক্লিক করেন নতুন ট্যাবে খুলবে আপনাকে। তাহলে লাভ কি আপনার, লাভটা আমি দেখাচ্ছি। আমরা এটাকে ওপেন করব, ওপেন অল লিঙ্কস ইন নিউ ট্যাব। আমরা ডাউনলোড করে নিচ্ছি ফাইলগুলো। এই ফাইলগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ওকে। আচ্ছা, এবার কি করব, এটা কপি করব, ঠিক আছে। এই কথাটা সেম কোডটা কপি পেস্ট, আর কিছু না, কপি করলাম। বলা হচ্ছে কি, একদম বলেই দেওয়া হচ্ছে কি করতে হবে, কোথায় যেতে হবে, সব বলাই আছে। যে বলে সার্চ করতে হবে, কোথায় করব, টেমপ্লেট থেকে এডিট HTML এ গিয়ে কি করব, এই জিনিসটা খুঁজে কি করব, ওটার আফটার, এটার পরে কি করব, বিলো, এটার নিচে এই কোডটা বসিয়ে দিব। তো বসিয়ে দিই, আমি জাস্ট কপি করে আমি যাই, আমি কোথায় যাব, এডিট HTML, টেমপ্লেট থেকে এডিট HTML এই আছি। এবার কি করতে বলছে, আমাকে বলেছে যে Ctrl+F চাপলে এখানে আসবে। হ্যাঁ, আবার যদি কেউ এইখানে চাপ দেন, এই যে এখানে মাউস নিয়ে যদি Ctrl+F দেন তাহলে কিন্তু আবার এখানে আসবে এই বক্স, ওখানে সারাদিন খুঁজলেও পাবেন না, ঠিক আছে। সো এটা বোঝার জন্য কিন্তু বলে রাখলাম, কারণ হচ্ছে গিয়ে আমাদের সবগুলো লিঙ্কস কি করব, আমরা একটা জায়গায় যেন নতুন ট্যাবে ওপেন হয়, এই জন্য আমরা কি করব, আমাদের এডিট HTML গিয়ে এই ক্লোজিং হেড সেকশন, দেখেন এটা ক্লোজিং হেড, এই জন্য একটা স্ল্যাশ আছে। স্ল্যাশ থাকা মানে হচ্ছে হেড সেকশনের ক্লোজ, হেডের শুরুটা হচ্ছে স্ল্যাশ, এই স্ল্যাশটা ছাড়া। আর যেমন এটা হচ্ছে মানে বিগিনিং হেড, আর এটা হচ্ছে ক্লোজিং হেড। তো বলতেছে এই ক্লোজিং হেডের নিচে। সো আমি যাই, ক্লোজিং হেড কোথায়, ক্লোজিং হেড আছে, ক্লোজিং হেডকে খুঁজে পাবো, এখানে লিখবো, এইভাবে ক্লোজিং হেড দিয়ে এভাবে লিখবো HEAD, হেড লিখবো, লিখে এভাবে দিলেই হয়তো খুঁজে পাবো। এই যে পেয়েছি। এখন বলতেছে এটার নিচে কি করতে, আমাকে ওই কোডটা বসিয়ে দিলাম, বসিয়ে কোথায় গেল এটা আবার, হ্যাঁ এটার নিচে দিতে বলা হয়েছে, তাই তো। আফটার ইউ ফাউন্ড ইট, পেস্ট দ্য বিলো কোড জাস্ট, সরি অ্যাবাভ ইট, একটু ভুল হয়েছে, এটা অ্যাবাভ ইট হবে, বিলো না,
এটা হবে উপরে, আমি একটু বোল্ড করে দিচ্ছি, এটার উপরে দিতে হবে। সো এই কোডটা এদিকে হবে না, কন্ট্রোল জেড এ যদি চাপ দেই তাহলে এটা আগের মতো ঠিক হয়ে যাবে। কন্ট্রোল জেড চাপ দিয়েছি, চলে গিয়েছে, আমার ভুল করলাম, ভুলটা চলে গিয়েছে। সো এটা দিতে হবে আমার হেডের উপরে, ঠিক আছে, এই ওকে। হ্যাঁ না, আমরা হেডের উপরে দিলে লাভটা কি, হেডের উপরের মানে হেড সেকশনের ভিতরে যে সব কোড দিচ্ছি ওটা হচ্ছে পুরো সাইটের ক্ষেত্রেই ওই নীতি প্রযোজ্য, কারণ মাথা কিন্তু পুরো বডিকেই অপারেট করে, তাই না? এই হচ্ছে বিষয়। সো আমি সেভ টেমপ্লেট দিব এখন। সেভ টেমপ্লেট দেওয়ার পরে এখন দেখেন পরিবর্তনটা কি হয়। যে পরিবর্তনটা হচ্ছে আমি এখন আমাদের সাইটে যাব, গেলাম সাইটে যাওয়ার পরে এখন আমি ধরেন এটাতে ক্লিক করলাম, দেখেন কি হয়েছে, নিউ একটা ট্যাবে ওপেন হয়েছে না এটা। আবার যদি আমি এইখানে চাপ দিই আরেকটা ট্যাবে, তাহলে লাভটা কি, লাভটা হচ্ছে দেখেন আমি তো এখন এই পেজে আছি কিন্তু ওই পেজ কিন্তু এখনো কি হচ্ছে, ভিজিট হচ্ছে, এই পেজ হচ্ছে। তাহলে এটা লাভ কি, যে সার্চ ইঞ্জিন চিন্তা করতেছে এই পেজটা এতক্ষণ ধরে ভিজিট হচ্ছে, তারপরে এটা মনে হয় খুব ভালো পেজটা না, হ্যাঁ, তাহলে তখন টোটাল আপনার ভিজিট টাইমিংটা বেড়ে যাচ্ছে, আর সার্চ ইঞ্জিনের কাছে ততই প্রিয় মনে হচ্ছে এই পেজটা। আসলে কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। ওকে, সো এই কোডটার মাধ্যমে আমি যেটা করছি, যে লিঙ্কে যাক নতুন ট্যাবে খুলবে। ওকে, সো আশা করি এই কোডটা কাজের। আচ্ছা, এরপর আমরা যেটা করব ব্লগারের ক্ষেত্রে, যে টাইটেলটা এটা একটা এমন একটা ব্যাপার টোটালি আনঅপটিমাইজড অবস্থায় থাকে ব্লগারের ক্ষেত্রে। কিভাবে দেখেন চলেন আমরা একটু দেখি বুঝি। সেটা হচ্ছে যে যদি আমরা আমাদের এখানে যাই, মানে আমাদের এখন কোথায় আছি, আমরা পোস্টের পেজে আছি, পোস্ট পেজে। ব্লগস্পটের টাইটেলের ক্ষেত্রে একটা বড় সীমাবদ্ধতা আছে, সেটা কি, সেটা টোটালি আনঅপটিমাইজড অবস্থায় থাকে এই ব্লগস্পট ব্লগারের। সেটা কেমন আমি দেখাই একটু। সেটা অনেকটা এরকম হয় যে আমি একটা পিকচার দেখাই তাহলে ক্লিয়ার হবে আপনার কাছে। সেটা হচ্ছে যে এখানে একটা কারেক্ট একটা রং আছে। সেটা কি, সেটা হচ্ছে যে এটাতে আর্টিকেলের বা পোস্টের যে টাইটেলটা সেটা আগে, তারপর হচ্ছে সাইটের টাইটেল, আর এখানে আগে সাইটের টাইটেল, তারপর হচ্ছে সেই আর্টিকেল বা পোস্টের টাইটেল। তো এমনটা হলে যেটা হয়, কিওয়ার্ডটা কিন্তু পিছনে পড়ে যায়, তাই না? অনেক ক্ষেত্রে দেখাও যাবে না, ডট ডট দেখা যাবে। সো এটা একদমই অপটিমাইজড এসইও ফ্রেন্ডলি না বিষয়টা। তো এই জন্য আমার যেটা করতে হবে যে আমার সাইটের টাইটেল থাকবে পোস্টের পেজের ক্ষেত্রে বা আর্টিকেলের পেজের ক্ষেত্রে সাইটের টাইটেল থাকবে পোস্টের বা আর্টিকেলের টাইটেলের পরে। তো আমাকে এটা করতে হবে। তো আমরা এটা কিভাবে করব, তার আগে দেখি যে আমাদের কিছু কিছু থিমে এটা কোডিং করা থাকে, এখনকার আধুনিক থিমগুলিতে এই ভুলটা থাকে না। তারপর আমরা দেখি যে আমাদেরটার ক্ষেত্রে কি এরকম আছে কিনা। তো আমরা কি করব, আমাদের একটা পোস্টের পেজে যাব। এখন আমরা পোস্ট যেমন 10 সিক্রেটস টু হায়ারিং এটা যাব। তো যাওয়ার পরে আমরা মাউসটা এখানে হোভার করি, দেখেন বেস্ট অন পেজ দেখা যাচ্ছে উপরে, বেস্ট অন পেজ চেকলিস্ট ইন 2016, ওই উপরে আগে সাইটের টাইটেল পরে পোস্টের টাইটেল। তাহলে ডেফিনেটলি এটা এসইও ফ্রেন্ডলি না, কারণ যত আর্টিকেলই লিখি সব আর্টিকেলই কি হবে, আমার সাইটের টাইটেল আগে দেখাবে। বাট আমার এই পেজটা তো 10 সিক্রেটস টু হায়ারিং দ্য রাইট এসইও কোম্পানি, এই বিষয়টা নিয়ে, তাই না? এটা তো আর আমার অন পেজ এসইও চেকলিস্ট না। সো এটা আমাকে কি করতে হবে, আমাকে তাহলে আগে পিছিয়ে করতে হবে। তো এটা আগে পিছিয়ে এটা কীভাবে করা যায়, এটা করাটাও খুবই সহজ। এটা করতে হলে যেভাবে করতে হবে সেটা আমি একটু পিকচারের আকারে দেখাই আপনাদের সুবিধার্থে। আমি 1 2 3 4 দিয়েছি যাতে কোনো প্রবলেমই না হয় আপনার। সেটা হচ্ছে ইজি টেমপ্লেটসে যেতে হবে। টেমপ্লেটসে গিয়ে আপনাকে কন্ট্রোল অ্যাপ চাপলে এরকম বক্স আসবে, সেই বক্সে আপনার এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা এখানে সার্চ দিলে এটা পেয়ে যাবেন, এবং এখানেই আপনাকে রিপ্লেস করতে হবে নতুন কোড। সেটা কি, এখানে আমার কাছে আছে। তো আমরা এটাকে ডাউনলোড করে নেই। লাল মানে কি বুঝাই যাচ্ছে যে লালটার জায়গায় রিপ্লেস হবে সবুজটা। সো আমি এটাকে ডাউনলোড করে নিই। সো ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে এবার আমরা ওপেন করি এটা, আমরা এটা কপি করি। এইটা কপি করে আমি চলে যাব কোথায়, আমার টেমপ্লেটের এডিট HTML ক্লিক করলে এখানে আসবে। এরপর হচ্ছে আমার কন্ট্রোল F এ গিয়ে কন্ট্রোল V মানে পেস্ট করলাম। এবার এন্টারে চাপ দিব। এন্টারে চাপ দিলে এই যে পেয়ে গেছি এটাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে কি করতে হবে, রিপ্লেস করতে হবে আমার নতুন এই কোডটা দিয়ে। সেটা হচ্ছে এটা
এটা ওকে, এটা রিপ্লেস করতে হবে। তো এটা আমি কপি করি, কপি করে এটাতে রিপ্লেস করে দিব, এটাতে রিপ্লেস করে দিব আমি পেস্ট। তো এবার আমি সেভ টেমপ্লেট, টেমপ্লেটটা সেভ হচ্ছে, সেভ হলো। তো এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি যে ঘটনাটা কি পরিবর্তন হয় কিনা, অর্থাৎ বেস্ট অন পেজ চেকলিস্ট ইন 2016 এটা পিছনে যায় কিনা। রিলোড দিব আমি, আপনারা কি বুঝেছেন সবাই? এই যে মাউসটার নিচেই যে লেখাটা আসে সেটা রিলোড দিব। এইবার দেখেন আসছে 10 সিক্রেটস আগে আর বেস্ট অন পেজ চেকলিস্ট পরে আসছে। তার মানে এবার আমার টাইটেলটা কি হচ্ছে, অপটিমাইজড হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা টাইটেল অপটিমাইজেশনটাও শিখে গেলাম। জাস্ট একটা কোড কপি পেস্ট করতে হয় নির্দিষ্ট একটা জায়গায়, আর কিছুই না। তারপর কি করতে হয়, টাইটেল অপটিমাইজেশন দেখলাম, আমার ব্লগের টাইটেল টাইটেল অপটিমাইজেশনটা দেখে নিলাম যে কিভাবে পরিবর্তন করা যায়। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা সোশ্যাল আইকন চাইলে অ্যাড করতে পারি। অনেক ধরনের সোশ্যাল আইকন আছে। তো মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন সিএমএস প্ল্যাটফর্ম ইউজ করবো, শিখবো আমাদের অনসাইটের ক্লাসে, সেখানে আমরা সিএমএস দিয়ে শিখবো, যেটা বিগিনারদের জন্য সবচেয়ে বেস্ট। তো সেখানে কিছু করা লাগে না, জাস্ট এত কোডিং এর ঝামেলা যেতে হবে না। জাস্ট লিখে সার্চ দিবেন যে সোশ্যাল শেয়ারিং বাটন প্লাগইনস, চলে আসবে, জাস্ট ইনস্টল করবেন, কাজ শেষ। সো আমরা সেই ক্লাসে পরে শিখবো। এখন আপাতত আমরা যেটা করবো, আমি একটা সোশ্যাল শেয়ারিং বাটনের জন্য আমি একটা কোড আমার কাছে আছে। তো আমি এই কোডটা আমি ওপেন করব এবং ওপেন করে আমি সেটাকে দেখব। সোশ্যাল শেয়ার বাটন এটা অন করলাম, এই কোডটা আমি কপি করব, ঠিক আছে? হ্যাঁ, অনেক বড় কোড। সো কোডটা কপি করে শুনেন, একটা জিনিস খেয়াল রাখেন যে যদি সাইটে কোনো বাড়তি ফিচার্স অ্যাড করি, বাড়তি ফিচার্স, তাহলে সেটা সে ধরনের জাভাস্ক্রিপ্ট বা HTML কোডগুলো আমার এই টেমপ্লেটের এডিট HTML সেকশন, এই সেকশনে দিব না। আমি আবারও বলছি, যদি বাড়তি কোনো সুযোগ সুবিধা ফিচার্স সাইটে অ্যাড করতে চাই, তাহলে সেগুলি আমি এই অপশনটাতে দিব না। যেমন ধরেন আমি এখন চাচ্ছি যে আমার ওয়েবসাইটে কি হোক, একটা সোশ্যাল শেয়ারিং বাটন অ্যাড হোক, তাহলে এটা কি একটা বাড়তি ফিচার্স না? এই বাড়তি ফিচার্সের জন্য যে কোড, সেটা আমরা এখানে দিব না। ওকে, এখানে শুধুমাত্র দিচ্ছি যেগুলো বাড়তি ফিচার্স নয়, বরং এখানেই আছে, কিন্তু সেটাকে অপটিমাইজ করতেছি সেগুলো এখানে। তো আমি বাড়তি যেহেতু একটা প্লাগইনস বা একটা সুবিধা নিতে চাচ্ছি যে সোশ্যাল শেয়ারিং বাটন, এই জন্য আমাকে যেটা করতে হবে, বাড়তি সুবিধাগুলোর জন্য লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে আমরা দেখেন সাইড বারগুলিতে এই যে অ্যাড এ গ্যাজেটস নামে একটা অপশন আছে, এই অ্যাড এ গ্যাজেটসে ক্লিক করব। অ্যাড এ গ্যাজেটসে ক্লিক করার পরে সব সময় HTML আর জাভাস্ক্রিপ্টের এটাতে আমরা কোডটা দিব। ওকে, এটাতেই দিব শুধুমাত্র। তো এটা আমি প্লাস চিহ্ন দিলাম এবং আমার কোডটা কি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। চাইলে আপনি এই কোডের নামটা এখানে চাইলে লিখতে পারেন যে এটা হচ্ছে কি সোশ্যাল শেয়ারিং বাটন, ঠিক আছে? লিখে না লিখলেও চলবে, কারণ আপনি যদি বুঝেন যে এই যে লেখাই আছে, দেখেন বাটন শেয়ার, কোড দেখলেই বোঝা যায় এটা কিসের কোড। এখন হয়তো বুঝতেছেন না, কিন্তু একটা সময় আপনি কোড দেখলেই বুঝে ফেলবেন যে এটা কিসের কোড। ওকে, আচ্ছা, তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলাম, এই যে সোশ্যাল শেয়ারিং বাটনটা অ্যাড হয়ে গেছে। সেভ অ্যারেঞ্জমেন্ট ক্লিক করবো। এবার একটু রিলোড দিব সাইটটা, দেখবো যে কিছু অ্যাড হয় কিনা। আমি রিলোড দেই, এসেছে, কিছু আসতেছে। হ্যাঁ, দেখা যায় আপনার ওখানে প্রজেক্টরে। তাহলে এটা হচ্ছে এই কোডটা দেওয়ার কারণে আমার এটা অ্যাড হয়েছে। এখন যদি কারো ভালো লাগে আমার সাইট, তাহলে কি করবে, লাইকে ক্লিক করলেই তার ফেসবুকে দেখাবে যে মিস্টার এক্স লাইক দিস সাইট। ওকে, এরকম। সো দেখেন এই ধরনের বাড়তি ফিচার্স অ্যাড করা। যদি আপনি চান যে না এরকম হবে যে এখানে মাউসটা হোভার করলে একটা ড্রয়ার বের হয়ে যাবে লাইক দেওয়ার জন্য, এইরকম কোডও আছে, অনেক কোড আছে নেটে, অনেক কোড আছে। আমি জাস্ট একটা ডেমো একটা দেখালাম আর কি, অনেক কিছু আছে। আপনি যদি চান যে মানে কি সুবিধা চান, আপনি সব সুবিধাই নিতে পারবেন, ঠিক আছে? এরকম যদি চান যে একটা পাখি উড়ে যাবে, সেই রকম কোডও আছে। টুইটারের পাখিটা উড়ে উড়ে যাবে, এরকম। যদি চান যে বৃষ্টি পড়বে সাইটে, এই কোড আছে। যদি চান যে সাইটে ঢুকার সাথে সাথে মিউজিক বাজতে থাকবে, এই ধরনের আছে। বিভিন্ন সাইট আছে ওয়েডিং, মানে বিয়ের কি বলে টিপস বা অনেক ধরনের ইনফরমেশন দিয়ে সাইট আছে, গেলে দেখবেন কি ঢোকার পরে মিউজিক বাজতেছে, ঠিক আছে? এগুলি করা যায় কিন্তু। ওকে, আচ্ছা, যাই হোক, আমি
সো আমরা সোশ্যাল শেয়ারিং বাটনটা অ্যাড করা শিখলাম আমাদের সাইটটাতে। এরপর আমরা চাইলে যেটা করতে পারি, আমরা যদি চাই যে কোনো ফ্যান পেজের যে বক্স থাকে না, হ্যাঁ, এটাও আমরা চাইলে অ্যাড করতে পারি। আমরা যাই গুগল, আমাদের ফেসবুকে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকা অবস্থা আমরা লিখবো যে ফেসবুক লাইক বক্স বা লাইক বাটন লিখে সার্চ দিব। ডেভেলপার্স ফেসবুক এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা লাইক বাটনটা নিলাম, নিয়ে দেন এখানে আমাদের যেটা করতে পারি, এখানে আমাদের লিঙ্কসটা দিয়ে দিতে পারি চাইলে। অনেকটা এইরকম দেখা যাবে, ঠিক আছে। গেট কোড, আমরা গেট কোডে ক্লিক করছি, তারপর যে কোডটা থাকবে সেই কোডটা আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। কোডটা আমাকে অ্যাড করতে হবে। তো আমরা কি করব, আমি আবারও দেখাই, আমরা কি করব, আমরা ফেসবুকে এইভাবে লিখবো ফেসবুক লাইক বাটন ফর ব্লগার লিখতে পারি, হ্যাঁ, বা এইভাবে লিখলেও চলবে। লিখে যাব, লগ ইন অবস্থা থাকতে হবে ফেসবুকে। তারপর আমরা কি করব, এখানে এসে আমরা আমাদের সাইটের লিঙ্কটা এখানে, আমরা চাইলে আমাদের সাইটের লিঙ্কটা এখানে দিতে পারি, তারপর এখানে গেট কোডে ক্লিক করতে হবে। গেট কোডে ক্লিক করার পরে আমরা এই কোডটা কপি করে নিচ্ছি। এই কোডটা কপি করে, যেহেতু এটা একটা বাড়তি ফিচার্স অ্যাড করতে চাচ্ছি আমার সাইটে, আমার কোথায় যেতে হবে, আমাকে আসতে হবে লেআউটে, অ্যাড গেজেটস। যেহেতু এটা একটা কোডের জন্য অবশ্যই 3 নম্বরে যে HTML জাভাস্ক্রিপ্টে এটা আসতে হবে। এখানে এসে জাস্ট কি করব, পেস্ট করে সেভ করব। চাইলে আপনি নাম দিতে পারেন আপনার খুশি, সেভ দিব। তো সেভ দেওয়ার পরে আমরা ভিউ ব্লগে যাই, সেভ অ্যারেঞ্জমেন্ট দিইনি, আচ্ছা এই যে আসছে, ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা। আচ্ছা, এরপর যদি আমরা চাই যে আমাদের অনেকের ওয়েবসাইটে থাকে না এরকম যে ইমেল সাবস্ক্রাইব করার জন্য, তো আমরা এই ধরনের বাড়তি ফিচার্স কিন্তু চাইলে অ্যাড করতে পারি। যেমন আবার কি ওই যে বাড়তি ফিচার্সের জন্য অ্যাড গেজেটে ক্লিক করার পরে আপনি যদি চান যে এরকম হচ্ছে পপুলার পোস্ট, তাহলে পপুলার পোস্ট কিছু করতে হবে না, জাস্ট এটা অ্যাড করে দিলেই হবে, ঠিক আছে, এটা অ্যাড করে দিলেই হবে। তারপর আপনি যদি চান মানে যা খুশি তা আপনি করবেন, ঠিক আছে। শুধুমাত্র কোনো কোডিং যদি ফিচার্স অ্যাড করতে চান তাহলে শুধুমাত্র HTML জাভাস্ক্রিপ্ট, অন্যথায় কিছু লাগবে না, জাস্ট এটা দিয়ে অ্যাড দিলেই হয়ে যাবে। সো ধরেন আমি চাচ্ছি আমাদের সার্চ বক্স আছে, ডিফল্টভাবে আমার এই থিমে আছে, না থাকলে আমি অ্যাড করতাম। আমাদের এই যে থিমে অলরেডি আছে একটা সার্চ দ্য ওয়েবসাইট। সো আমরা যেটা করব, এখন আমরা এখানে আরেকটা অ্যাড করব, যেমন ফলোড বাই ইমেল, হ্যাঁ, এটা অ্যাড করব। ক্লিক করতেছি, ক্লিক করে জাস্ট আমরা দিয়ে দিব সেভ দিয়ে দিচ্ছি, সেভ অ্যারেঞ্জমেন্ট। এবার আমরা রাইট ক্লিক করব, দেখেন এখানে একটা বক্স অ্যাড হবে সাবস্ক্রাইবের ব্যাপারে, দেখছেন এই যে ফলোড বাই ইমেল। এখানে এখন যে ইমেল লিখবে সে কি করবে, নতুন একটা আর্টিকেল আপনি যখন পাবলিশ করবেন তার কাছে মেইলে চলে যাবে যে এই SEIP SEO হ্যাজ বিন পাবলিশড আ নিউ ব্লগ, ওকে, সরি নিউ আর্টিকেল, এরকম হবে। তাহলে পারা যাবে না এরকম ফেসবুক ফ্যান বক্স, তারপরে এরকম বাড়তি ফিচার্সগুলো অ্যাড করা খুব ইজি। আচ্ছা, সো আমরা শিখে গেলাম সেই বিষয়টা, সোশ্যাল আইকন দেওয়াটাও শিখে গেলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কপি প্রোটেকশন, যে আপনার ওয়েবসাইটটাতে যেন কেউ কপি না করতে পারে বা রাইট ক্লিক না করতে পারে, কন্টেন্ট যাতে, হ্যাঁ, যদিও এটা আপনার ব্রাউজার থেকে জাভাস্ক্রিপ্ট অফ করে দিয়ে নেওয়া যায়, কিন্তু তারপর আমি ধরে নিচ্ছি যে এটা মোটামুটি কিছু প্রোটেকশনের জন্য। তাহলে কি করতে হবে, এটা একটা বাড়তি ফিচার্স না, বাড়তি ফিচার্স কোথায় দিতে হবে, HTML দিতে হবে না, হ্যাঁ, HTML দিতে হবে, হ্যাঁ, লেআউটে দিতে হবে, ইয়েস। আমি কোডটা কপি করে নিব, তো কপি করে নিচ্ছি। কপি করে আমি যেটা করব, অ্যাড গেজেটস থেকে HTML জাভাস্ক্রিপ্ট এখানে এসে পেস্ট করতে হবে। তার আগে একটু চেক করে নিই যে সিলেক্ট করা যায় কিনা, করা যায়, রাইট ক্লিক করা যায় না, যায়। কিন্তু এবার আমি কি করব, এই কোডটা বসাই দিলে আমি আর এই কাজ করতে পারবো না, পেস্ট। আপনি চাইলে এখানে লিখতে পারেন যে রিমুভের কোড এটা, ঠিক আছে, আমার লাগবে না, কারণ আমি এটা জানি এটা রিমুভ করার কোড, ডিসেবল করে দেবে। যে RT ক্লিক বুঝাই যাচ্ছে, রাইট ক্লিক বন্ধ করা যাবে, সিলেকশন বন্ধ করা যাবে, আমি দেখি বুঝতে পারতেছি। সো সেভ, এবার সেভ অ্যারেঞ্জমেন্ট। এবার দেখেন আমি যদি এটাতে রাইট ক্লিক মানে টেস্ট করার জন্য প্রতিবার কিন্তু একটা কমান্ড দেওয়ার পরে রিলোড দিতে হবে, নাহলে কিন্তু কমান্ডটা কাজ করবে না, রিলোড দিতে হবে। এই যে রিলোড দিলাম, রিফ্রেশ করলাম, এবার দেখেন
আমি আশা করি যে সিলেক্ট করতে পারবো না। এই যে মাউস ক্লিক করতেছি কিন্তু সিলেক্ট হচ্ছে না। যদি রাইট ক্লিক করি, দেখেন রাইট ক্লিক করছি বলছে ফাংশন ডিসেবলড, প্রোটেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ। প্রায়ভাবে কি করব, রাইট ক্লিকটা ডিসেবল করে দিতে পারছি, সিলেকশন অফ করে দিতে পারছি, কিন্তু আমি এখন আমার কাজের সুবিধার্থে আমি রাইট ক্লিকটা এটা ডিসেবল রাখবো না, কারণ আমার কাজ করতে গেলে বিরক্ত করবে এটা। এই জন্য আমি আপাতত এটাকে কি করব, আমার এই জাভাস্ক্রিপ্টটা মুছে দিব রাইট ক্লিকের এটা, ঠিক আছে? রিমুভ করে দিব, এই যে রিমুভ করে দিচ্ছি, ওকে রিমুভ করে দিচ্ছি, যাতে আমি এখন সিলেক্ট করতে পারি, রাইট ক্লিক করতে পারি, কারণ আমার এখন কাজ করতে হবে এই জন্য। সো এখন আমি সিলেক্ট করতে পারছি, রাইট ক্লিক করতে পারছি, ইত্যাদি ইত্যাদি। এরপর দেখেন এখানে এই যে অপশনটা অনেক বড় হয়ে আছে, এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আপাতত শুধুমাত্র এই থিমটার জন্য, শুধুমাত্র এই থিমটার ক্ষেত্রে আমি বোঝাচ্ছি যে এই হেড সেকশনটাতে যে স্পেসটা আছে এটাকে আমি মানে একটা সুন্দর ফরম্যাটে আনার জন্য আমি একটা নির্দিষ্ট সাইজের আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি যে নিউজ প্রো থিমের ক্ষেত্রে তাদের ব্যানার সাইজটা এই সাইজের একটা মানে ব্যানার অ্যাড করতে হবে। সো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এটা আমি এখন কি করব, আমার হেড সেকশনের জন্য এটাকে আপলোড করব যাতে এটা সাইজটা কমিয়ে আসে, সুন্দর দেখা যায়। তো এটা কিভাবে করব, এটা করব আমি হচ্ছে আমার এই হেডারে, যেহেতু এটা হেডার সেকশন, সো আমি হেডারে যাব, এডিট, এখান থেকে দেখেন এই যে চুজ ফাইল, আমি চুজ ফাইলে ক্লিক করছি এবং আমি ডাউনলোড করেছি মাত্র, আমার যে ফাইলটা মাত্র ডাউনলোড করলাম সেটা কিওয়ার্ড নামে ছিল, তাই না? এখানে এই যে কিওয়ার্ড নামে ছিল, আমি এটাকে এখন আমি আপ করব কিওয়ার্ডস, এই যে এটা কেন করছি, এটা আমি আমার হেড সেকশনটা এই থিমের ক্ষেত্রে মানে সুন্দর করার জন্য। সো এটা আমি এখন আপলোড করে এবার সেভ দিব, এবার সেভ অ্যারেঞ্জমেন্ট। এবার আশা করা যায় যে কিছুটা পরিবর্তন হবে, হ্যাঁ কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আরেকটা কি লেখা, ব্লগ রোল না? আচ্ছা, সো আমি এটা কেন হয়েছে, এটা হয়তো আমি আমার এখানে কোনো উইজেটস আমার বাড়তি অ্যাড হয়েছে ব্লগ রোলের, ওটা রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? ব্লগ রোল রিলেটেড কোনো একটা আছে হয়তো বা, যে কারণে এটা এসেছে হেড। আচ্ছা, এটা বিরক্ত করছে কোথায়, হেড সেকশনে, তার মানে এই হেডের এখানে কোথাও অ্যাড হয়েছে ব্লগ রোল, এই যে ব্লগ রোল এটা, ঠিক আছে? এটা আমি রিমুভ করে দিব, এটা ভুলে হয়তো বা এসেছে। সেভ, আমি বুঝলাম কিভাবে এটা এখানে আসছে, কারণ এই সেকশনটা হেড সেকশন, তো আমি খুঁজে দেখলাম যে হেডের আশেপাশে কোথাও কোনো বাড়তি কোনো কিছু উইজার্ডস অ্যাড করা হয়ে গেছে কিনা। এইবার এটা চলে যাবে, দেখছেন নাই? আগের চেয়ে একটু সুন্দর হয়েছে না বিষয়টা, জায়গাটা? সো এই জায়গাটাতে এবার আমরা আমাদের হেডার সেকশনে এটা আপলোড করলাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ডে সাদা পিকচার দিয়েছি, এই জন্য বোঝা যাচ্ছে না এটা পিছনে। এরপরে দেখেন এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে দেখেন এখানে লেখা আছে মিউজিক, পলিটিক্স, স্পোর্টস। সো আমার তো সাইট হচ্ছে এসইও নিয়ে, আমি এসব দিয়ে কি করব, তাই না? তো আমি কি করব, এগুলি মুছে দিব বা এডিট করব, কিছু একটা করব। তো এই জন্য কি করব, মিউজিক, ধরেন মিউজিক লেখা আছে, আমি এটা যাব হচ্ছে এডিট এইচটিএমএল টেমপ্লেট থেকে এডিট এইচটিএমএল এ গিয়ে কন্ট্রোল, এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ লিখবো মিউজিক, MUSIC, মিউজিক লিখে এন্টার চাপ দিব, পেয়েছি মিউজিক। এই যে মিউজিক, পলিটিক্স, এগুলি আমি চাচ্ছি এগুলি উঠিয়ে দিব বা চেঞ্জ করে দিব। আমি চাইলে মিউজিকের জায়গায় যদি অন্য কিছু লিখি তাহলে যা লিখবো তাই হবে, ওকে? কিন্তু আমি এখন কি করব, আমার দরকারই নাই এগুলি, আমি এগুলি মুছে দিব। আমি এই সিলেক্ট করে, যে কটা সিলেক্ট করে কি করব, মুছে দিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে মুছে দিচ্ছি, দিয়ে সেভ করে দিচ্ছি। সেভ করে, কারণ এই টপিকসগুলো আমার সাইটের সাথে রিলেটেড না, সো দ্যাটস সেভ করে ফেলেছি। এবার আমি রিলোড দিই, দেখবেন এগুলি থাকবে না, এগুলো থাকবে না। এটা অনেকটা ডিজাইনের মধ্যে পড়ে যাচ্ছে, এডিটিং এর মধ্যে ওই চলে গিয়েছে না, এরকম হয়েছে। তারপর দেখেন এখানে আমার এই যে অ্যাবাউট আস পেজ যে তৈরি করেছিলাম, মনে আছে? এই যে দেখছেন অ্যাবাউট আস পেজের পেজটা যেটা করেছিলাম। সো এখানে দেখেন পোর্টফোলিও, তারপর ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলিও চেঞ্জ করতে পারবেন। পোর্টফোলিওতে আছে না, আমরা যাই এখানে এডিট HTML এ যাই, এখানে লিখি পোর্টফোলিও, PORT, পোর্টফোলিও লিখলাম। এই দেখেন পোর্টফোলিওর ভিতরে, অর্থাৎ পোর্টফোলিওতে নিলে মাউস হোভার করলে তার নিচে মেনুতে আসবে সাব মেনু, ওয়েব ডিজাইন। আমি যদি ওয়েব ডিজাইনের জায়গায় আমি অন্য কিছু লিখি, ধরেন আমি যদি এখানে লিখি যে লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক BUI, লিঙ্ক বিল্ডিং লিখছি, লিঙ্ক বিল্ডিং লিখে যদি আমি এখন সেভ টেমপ্লেট সেভ করি, তাহলে আমার এখানে আমি এখন যদি রিলোড দেই, ওয়েব ডিজাইন দেখাবে না, দেখাবে লিঙ্ক বিল্ডিং।
দেখেছেন এখানে এখন আর ওয়েব ডিজাইন দেখাচ্ছে না, লিঙ্ক বিল্ডিং দেখাচ্ছে। তো আপনি যদি ভালো অনেক কোডিং জানেন তাহলে দেখা হবে কি যে মাউস ওভার করলে যে কালো কালো কালার আসে না নিচে, এই কালারও চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, এভরিথিং এখানে সব সম্ভব। আচ্ছা গেল বিষয়টা। তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে আচ্ছা সো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে বাড়তি এটা কি একটা উইজার্ডস না? এই সুবিধাটা কি ছিল একটু আগে অ্যাড করেছি, তারপর আপনার কি এইগুলি কিন্তু ছিল না, আমি অ্যাড করেছি বাড়তি সুবিধাগুলো। ওকে, সো আমি এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমি যখন আমার সাইটে আছি তখন যেটা হয়, ধরেন আমি এই আর্টিকেলের পেজটাতে আছি, এখন সমস্যাটা হচ্ছে কি এই আর্টিকেলের পেজটার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট কথা কোনটা, এটা না? কারণ এটা নিয়েই তো পুরোটা পেজ। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন এখানে যেমন পপুলার পোস্ট, এটা এই আর্টিকেলের ক্ষেত্রে এটা কম গুরুত্বপূর্ণ না, তাই না? এই আর্টিকেলের পেজের ক্ষেত্রে এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ। বা ধরেন অ্যাডভার্টাইজমেন্ট এটা বা ব্লগ আর্কাইভস, এই ধরনের উইজেটসগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ আমার ওই পেজের কন্টেন্টের তুলনায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি এই ব্লগ স্পট ডিফল্টভাবে যেটা করে এই কম গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে অনেক গুরুত্ব দিয়ে থাকে, যেটা আনঅপটিমাইজড হয়। সো আমি কি করবো, এটাকে অপটিমাইজড করব। কিভাবে করব দেখেন, আমরা জানি HTML এর 6টা ফরম্যাট থাকে, H1 H2 H3। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে H1, তারপর হচ্ছে H2 H3 এভাবে হয়। সো দেখেন আমরা দেখি যে এটা কোন ফরম্যাটে আছে। পপুলার পোস্ট, এটাকে সিলেক্ট করব, এবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব, ইন্সপেক্টে ক্লিক করলাম, পপুলার পোস্ট। দেখি যে পপুলার পোস্ট দেখেন H2 ফরম্যাটে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ক্ষেত্রে এই পেজের ক্ষেত্রে পপুলার পোস্ট পেজ কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ না। গুগল কনফিউজড হয়ে যাবে যে আমি কি করব, আমি কি এটাকে বেশি গুরুত্ব দিব নাকি সাইটের ভিতরে যে টাইটেল বা অন্য কিছু ওটাকে গুরুত্ব দিব? তো কি করা উচিত, আমাকে এটাকে H3 বা H4 এ নিয়ে আসা উচিত না? আমি এখন ভালো মতো খেয়াল করেন, H2 ফরম্যাটে আছে, এটাকে আমি কি করব H4 এ নিয়ে যাব বা H3 তে নিয়ে যাব, H4 এই নিয়ে যাই এগুলিকে। সো এই জন্য কি করব, আমাদের কাজটা খুব সহজ। আমরা ডাউনলোড করেছি মনে হয় মাত্র একটা, এটা ডাউনলোড করে নিচ্ছি। সো ডাউনলোড করলেও হবে, আবার না করলেও হবে, কারণ এটা ম্যানুয়ালিও দেখাতে পারবো। এটার প্রয়োজন নাই, আমি ম্যানুয়ালি দেখাই আপনাকে একটু। যেহেতু আমরা সাইটের ভিতরের কাজ করতেছি, তাহলে সব কাজ কি এই টেমপ্লেট থেকে এডিট HTML কোডিং এর কাজ। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোল F লিখে, আমার এটা কি ফরম্যাটে ছিল, H2 তে ছিল না, H2 তে। সো আমি এখন কি খুঁজবো, আমরা আগে পপুলার পোস্ট দিয়ে খুঁজি, যদি পাই তো পেলাম, না পেলে অন্যভাবে খুঁজবো। লিখি পপুলার লিখলাম। আচ্ছা এই যে পপুলার পোস্ট পেয়েছি, তবে এখানে যেটা হচ্ছে যে আমাদের H2 এখানে আশেপাশে আপাতত আছে, বাম সাইডে আরো এই নামটা ওই পপুলারের নিচে আছে HTML, এখানে লেখা H2 তাই তো, ডাটা টাইটেল। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। সো আমি এটাকে একটু H1 করে দিই। হ্যাঁ, আমার ওই জায়গাটাতে তো ছিল, এরকমই ছিল তাই না, এরকমই তো ছিল ডাটা টাইটেলে H2। আচ্ছা এটা যদি আমি চেঞ্জ করে দেই তাহলে যেটা হবে, আমি যদি এটাকে ধরেন 1 করে দিলাম এবং এটাকেও H1 করে দিলাম, ঠিক আছে, করে সেভ করি। তো সেভ করলে যেটা হবে, আমার এটা দেখি তো কোন ফরম্যাটে আছে, ইন্সপেক্টে এটা H2 তে আছে, ঠিক আছে। এটা টাইটেলটা, আর্টিকেলের টাইটেলটা কিসে আছে, H2 তে আছে। ওকে, আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে আমি একটু রিলোড দিই তো। আচ্ছা আমার কোডটা, সরি এখান থেকে পপুলার পোস্টে আমার করতে হবে। আচ্ছা আমি পপুলার পোস্ট, আমি যেটা করি পপুলার পোস্ট তো H2 তে ছিল, তো আমি এইভাবে যাব না, আমি ডাইরেক্ট H2 তে চলে যাব, অর্থাৎ এইভাবে H2, ঠিক আছে, এইভাবে যাব। সো বা আমি শুধু H2 লিখি, এভাবে লিখতে পারি, H2 লিখলাম। আচ্ছা এই যে H2 পেয়েছি, আবার এন্টার দিব, নতুন H2 তে যাব, এই যে নতুন H2 আবার দিব, আবার আরেক H2 তে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে আরেকটা H2 আছে, তারপর আরো যাব, এভাবে যাব যেখানে পপুলার আছে না,
যেখানে আপনার লেখা থাকবে উইজেটস, কারণ আমার ওটা কিন্তু উইজেটস, ঠিক আছে। এবার খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় আছে আমার সেটা দেখতে হবে কোথায় উইজেটস কথাটা লেখা আছে, কারণ আমার পপুলার পোস্ট হচ্ছে এক ধরনের উইজেটস, ঠিক আছে। স্যার ইনস্পেক্ট এলিমেন্টও দেখা যাবে স্যার তাড়াতাড়ি। ইন্সপেক্ট আমরা ওখান থেকেই নিয়েছিলাম, আমরা ওখান থেকে দেখি তাড়াতাড়ি। তাহলে এখান থেকে আমরা যাই এইচটিএমএল সেকশন। আচ্ছা আমি এখান থেকে তাদেরকে দেখাই। এটা হচ্ছে অ্যাসাইড ট্যাগের মধ্যে আছে। সেইটাকে এই যে দেখেন আছে পপুলার পোস্ট উইজেটস, এই যে বলেছিলাম না যে উইজেটস কন্টেন্ট পপুলার পোস্ট এখানে আছে, ঠিক আছে। এবং এখানে দেখেন H2 লেখা, সো এখানে কি করতে হবে, এটাকে আমি H4 লিখে দিচ্ছি, ঠিক আছে। এবং এটা ক্লোজিংটাকেও H4 দিয়ে দিব, বুঝা গেছে বিষয়টা। এই যে পপুলার পোস্টের এটা, ঠিক আছে। আবার এখান থেকেও লোকেশনটা দেখা যায় যে আপনার এটা কোথায় আছে না আছে। এটা যারা ওয়েব ডিজাইনিং জানে তারা আরো ভালো বলতে পারবে এটা কোথায় আছে না আছে। সো এবার আমি এটা কি করব, আমি যেহেতু উইজেটস, এটা আমার একটা উইজেটস এর মাধ্যমে কিন্তু আমি এনেছিলাম এইগুলো, বাট এইগুলো হচ্ছে উইজেটস। তো আমি এবার এটাকে H4 করে দিয়েছি 2টাকে। এবার আমি এটাকে সেভ করে দিব, সেভ টেমপ্লেট। এবার দেখেন কি দেখায়, এটা তো H2 দেখিয়েছেন একটু আগে। এবার আমরা রাইট ক্লিক রিলোড দিব, রিলোড দিয়ে দেখব যে এটা কি দেখায়। এটা হ্যাঁ, এবার আমরা পপুলার পোস্টটাকে সিলেক্ট করব, ইন্সপেক্টে যাব এবং এটা এখন H4 হয়ে গেছে, বুঝা গেছে বিষয়টা। এখন আর গুগল কনফিউজড হবে না, গুগল বুঝবে যে না ওটা বেশি ইম্পর্টেন্ট, এটা কম ইম্পর্টেন্ট, ঠিক আছে এই পেজের ক্ষেত্রে। সো এইভাবে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের উইজেটসগুলোকে অপটিমাইজ করতে পারি, ঠিক আছে। সো আমরা আমাদের মোটামুটি এভাবে যদি আমরা কাজ করি তাহলে আশা করা যায় আমার একটা মোটামুটি একটা অপটিমাইজড একটা আমি ব্লগ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই।